এই জ্বালায়ার প্রাণে সয় না যে, এটা কিন্তু লাকির সুরে ছিল না। আমার কেন জানি মনে হয় আমার মা কিন্তু গিফটেড ছিলেন। নামাজ শেষে আমি ডান দিকে সালাম, বাম দিকে সালাম, মধ্যে তাকালাম, এরপর আমি আর কিছু বলতে পারবো না। একটা লিখে ছেলে, ঝাঁকড়া চুল, ফিরোজ শাহেরও ঝাঁকড়া চুল, এসে পড়তো, পরিচয় করে দিল, এর নাম ফেরদৌস ওয়াহিদ, আর এ হলো আজম খান। নয়ন মুন্সি, অভাবনীয় গিটারিস্ট, আরেকটা ট্যালেন্ট। আলো অন্ধকারের একটি অংশ, যেটা অন্ধকার থেকে বেরিয়ে এসে আমাকে কিছুক্ষণের জন্য জ্যোতি দেয়, আবার সে অন্ধকারেই চলে যায়। 7 দিন পরে আবার বললো, আমি একটা স্বপ্ন দেখলাম তুমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছ। খোলা জিপে তাকে একরকম হাইজ্যাক করে নিয়ে আসলাম ইত্তেফাক অফিসের সামনে। তারপরে হাসতে হাসতে বলে, আরে বুঝোস না, এটা গরিলা, তুই ডাব খা, আমারটা খাই, জিজ্ঞাসা করার দরকার নাই কি খাই, এটা তো দেখাইতে হয় না, এটা এরকম গরিলা যুদ্ধ। আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া, কিছু ভালোবাসা, এই জীবনটা ঘিরে থাকে না। এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন একজন প্রকৃত শিল্পী, যার বয়স বিবেচ্য কোনো বিষয় নয়, কারণ তার বয়স আটকে আছে 27-এ। তিনি চিরতরুণ, তিনি ভীষণ রঙিন একজন মানুষ। তিনি আমাদের সঙ্গীত জগতের বা সঙ্গীত প্রকৃতি যদি বলি, সেখানকার বটবৃক্ষ। তিনি বাংলাদেশের এলভিস প্রেসলি। ফেরদৌস ভাই, এই যে বললাম আপনার বয়স 27-এ আটকে গেছে, তো আপনার বয়স কত? আসলে আমার মনে হয় ভেবে দেখার এখানে একটি সুযোগ আছে। বয়সটা কি? বয়সটা আসলে আমরা গণে নিই জন্ম মৃত্যুর থেকে ধাপে ধাপে আগানোর যে ব্যাপারটা। এবং আমাদের দেশে ঋতু থাকে না, বয়সের একটি ঋতু থাকে। সেক্ষেত্রে আমার বয়স এখন ঋতু যখন পাল্টায়, শেষের দিকে যায়, সেই দিকে যদি আমরা ধরি, তাহলে আমি 70+। আচ্ছা, ওকে। কিন্তু আপনি আমাদের কাছে চিরতরুণ। লীলা মজুমদার একটা কথা বলেছিলেন যে মানুষের বয়স যত বাড়ে তার শৈশবটা তত কাছে আসে। তো আপনারও কি এটা ঘটছে? হ্যাঁ, অনুভূতিতে তো কাছে আসি। বস্তু তো এটা তো কাছের দূরের না, যেটা দূরে চলে যায়, অনুভূতিতে কিন্তু আমরা কাছে চলে যাই। আপনার বাবা 47-এর পর একটা কাঠের লঞ্চ বানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই ঘটনাটা একটু আমি জানতে চাই। ঘটনাটা, উনি তো যখন বাড়ি থেকে চলে যায় পালিয়ে, ওনার বয়স 12 আনা পয়সা তখন নিয়ে পালিয়ে চলে যায় ভাগ্য অন্বেষণে। ভাগ্যের অনেক কিছু বিবর্তনের পর, যেটাই হোক, উনি একটি বাজারে কলকাতায় 113 টাকা করে শুনেছি একটু কিছু দোকান পেত, ওখানে উনি শুরু করে লাকড়ির ব্যবসা, মনোহরির, উনি চাল ডাল এগুলো 3টে দোকান তার হলো। আস্তে আস্তে নিশ্চয়ই আমার যতদূর আমার নিজস্ব ধারণা, ওনার অর্থপ্রাপ্তি শুরু হলো এবং নিশ্চয়ই যোগাযোগ শুরু হলো। দেশ যখন ভাগ হয় তখন একটি লঞ্চ তৈরি করে, তখন তো কাঠেরই হতো, নাম ছিল স্বাধীন। এটি উনি ওখানে তৈরি করে সুন্দরবন দিয়ে, সেই সময় প্রকৃতি কতটুকু বিরূপ ছিল আমি জানি না, নিশ্চয়ই শীতকালে এসেছিল, কিছুটা সমুদ্রের থাকে, করলে একেবারে আমাদের এই বাংলাদেশ সদরঘাটে, এখান থেকে তার জীবনের যাত্রা শুরু হয়। এখনও তাকে লঞ্চ কোম্পানি বলে ডাকে, এটাই ছিল তার শুরু। লঞ্চ কোম্পানি বলে কোথায় ডাকে? এখনো আমাদের গ্রামে এই যে লঞ্চ কোম্পানির বাড়ি, আচ্ছা আচ্ছা, এখান থেকে এখন চলে আসছে আমাদের শিল্পীর বাড়ি। আচ্ছা, একটু পরিবর্তন। বাবা ছিল এবং বাবা যেত, কিন্তু বাবা জন্ম ওখানে, 12 বছর পর্যন্ত ওখানে, কিন্তু এরপর তার যাওয়া ছিল মেহমানের মতো আসা যাওয়া। আর আমার জন্ম ছোটোকালে ঢাকায় হলো, কিছু না কিছু আসা যাওয়া, আবার ওখানকেই থেকে যাওয়া। এবং আমি যখন ঢাকায় আসি যেন আমি মেহমান এখন,
এই বাবা ছেলের এই পরিবর্তনটা অল্প বিদ্যাতেই ওনাকে আমি যেভাবে কথা বলতে দেখতাম, দেখতে ছিল সুপুরুষের মতো লম্বাচড়া এবং আধুনিক পোশাকে তাকে অত্যন্ত মানাতো। কিন্তু উনি যখন ইংরেজি বলতো বা কথোপকথন দেখতাম, আমার কেন জানি মনে হতো অনেক শিক্ষিত। আসলে তা না। কাজীর পাগলা স্কুল আমাদের দেশে এখনও খুব ফেমাস। সেই স্কুল থেকেই উনি তখনকার ম্যাট্রিক পার করেছে কিনা আমার জানা নেই, তবে নিশ্চয়ই 7-8 পর্যন্ত পড়েছিল, হয়তো বা বেশি। কিন্তু দক্ষতা আমার মনে হয় তার আপন গুণেই চলে এসেছিল, হয়তো ঘাটাঘাটি করেছে পরে। আচ্ছা, ওখানে উনি পুলিশের কনস্টেবল হিসেবে একটা যাত্রায় উনি চাকরি করতো, 28 টাকা বেতন। উনি যেটা করতো সম্ভবত গোয়েন্দাদের একটি ব্যাপার ছিল, উনি কনস্টেবল হিসেবে ছিল শুরুতে। আচ্ছা। না, এর থেকে বড় কোনো একটা পোস্টে যে গিয়েছে তা না। আর শেরে বাংলা একে ফজলুল হকের বাড়িতে উনি গার্ড ছিলেন। এই গল্পটা একটু, এটা কিন্তু ইন্টারেস্টিং, নিজের কাছে খুব ভালো। হ্যাঁ, এটা বেশ। ওই যে বললাম ওনার কনভিন্সিং পাওয়ার, এবং যতদূর আমি শুনেছি তার যে ডিউটিরত অবস্থায় তার সঙ্গে শেরে বাংলা সাহেবের মেয়ের জামার খুব ওখানেই থাকতো, ওনার মেয়ের জামাই, তো খুব উঠা বসা ছিল এবং সে খুব পছন্দ করতো তাকে। তার মাধ্যমে শেরে বাংলার কানে যায়। আমি একটি ঘটনা আমার যতদূর মনে পড়ে, আমার বাবার বড় ছেলেকে ইচ্ছা ছিল, এখানে বলে রাখি নিশ্চয়ই মানুষের প্রতি মানুষের যখন একটি চলে আসে, ভালো লাগা চলে আসে, তখন অনেক কিছুই কিন্তু উড়ে চলে আসার মতোই হয়। তো আমার বাবার খুব ইচ্ছা ছিল ছেলেকে একটা ভালো স্কুলে পড়াবে। তো উনি সেই মতো চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়ে আসলো। তাকে তেমন পাত্তাও দেওয়া হয়নি বা তাকে ভর্তি করে নেওয়ার মতো বোধহয় ইচ্ছাও ছিল না কর্তৃপক্ষে। উনি দুঃখ করে বলছিল তার সেই পরিচিত জন, একসময় হয়তো আপনজনের মতোই তাদের দুজনের মধ্যে ভাব বিনিময় হয়েছিল, তাকে বলল, নিশ্চয়ই শেরে বাংলার কানে কথাটা গিয়েছে। পরদিনই নাকি উনি এসে বলল, কই বাচ্চা কই, নিয়ে আসো। তো উনি নিজেই গাড়িতে উঠলেন বাচ্চাকে নিয়ে, বড় ভাই। আমার বাবাও নিশ্চয়ই গিয়েছে ওখানে, যেভাবে হোক। স্কুলে গিয়ে উনি তাকে হাত ধরে নামিয়ে বলে, এই কে কোথায় আছেন মাস্টার সাহেবেরা, এই ছেলেটাকে ভর্তি করান, এরকম সে তো দরাজ গলায় কণ্ঠা বলত। সেই থেকে ভর্তি হয়ে গেল। কিন্তু আমি এই জায়গাটা যখন বিশ্লেষণ করি, এটাকে আমি দুইভাবে আনবো। প্রথম বলবো ভাগ্য, আর একটা বাবার জীবন চলার পথে যাদের থেকে সহযোগিতা পাবে তাদের ভালো লাগা, তাদের ভালোবাসা থেকেই আজকে এই বাবার। পরবর্তীতে কতটুকু পড়ালেখা এগিয়েছিল আপনার বড় ভাইয়ের? আমার ভাইদের মধ্যে কিন্তু বড় ভাই সবচেয়ে বেশি পড়ালেখাতে। উনি MA বিজনেস ম্যানেজমেন্টে ছিলেন, তারপর উনি চলে যায় ক্যানাডাতে। ওখানে সে নিজেকে নতুনভাবে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তো দোষ ত্রুটি নিয়েই তো মানুষের জীবন। উনি ছিলেন একটু একরোখা টাইপ। কীরকম? এডুকেশনে খুব ভালো, ভেরি স্মার্টলি লাইফ লিড করতে পছন্দ করতেন। বলতে এটাই সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে কনভিন্স করার মতো আমার মনে হয় বাবা থেকে ওটা পেয়েছিলেন। তো সেখানে ক্যানাডাতেও তার জীবনের অর্ধেক আমি বলবো সাকসেসফুল। আর এই বয়সে এসে কখনো মনে হয় ওনার একগুমি ভাবটাও হয়তো বা একরকম, যেই কারণে উনি একজন বিবাহ করেও তার সংসার জীবনে সেই প্রতিকূলতা থেকেই গেছে। তো এখন এসে তিনি হয়তো একাই চলেন। তো আপনার বড় ভাইয়ের তো পড়ালেখার শুরুটা হয়ে গেল, তার পেছন পেছন আমি যদি বলি যে আপনার শৈশব বা কৈশোর এবং পড়ালেখা সেগুলি কি করে এগুলো? এখানে আমি বলবো যে দৃষ্টিভঙ্গি। আমার মাও কিন্তু খুব অল্প ক্লাস পড়েছেন এবং উনি ছিলেন নবাবগঞ্জের একটি গোয়িং গ্রামের একজন কষ্টে চলা মৌলভী সাহেবের মেয়ে। আচ্ছা। বিয়ে হয় বাবার সাথে বিক্রমপুর নবাবগঞ্জ। যেটাই হোক না কেন, আমার কেন জানি মনে হয় আমার মা কিন্তু গিফটেড ছিলেন, এটা আমার মনে হয়। কিরকম? এই জন্য
যে উনি নিজে বেশি পড়ালেখা করেনি, কিন্তু উনি ওনার প্রত্যেকটা ছেলেকে গ্র্যাজুয়েট করিয়েছেন। তার 6 ছেলে 3 মেয়ে, প্রত্যেকটা মেয়ে কিন্তু মেট্রিকুলেট। প্রচলিত রীতিনীতি কিনা উনি খুব দ্রুতই বিয়ে শাদী দিয়ে দিয়েছেন। এবং ওনার ভিশনটা ছিল, আমার মায়ের ভিশনটা ছিল অত্যন্ত গঠনমূলক এবং বিজ্ঞানসম্মত। আমি বলবো, আমি ছোট্ট একটা জিনিস বলবো যে ততদিনে আমার এই পড়ালেখার সময় ওনারা কিন্তু সমাজে একদম প্রতিষ্ঠিত। সেই 12 আনা ওই চুরি করে নিয়ে যাওয়া সেই মানুষটি তখন কোটিপতি ওই সময়। আচ্ছা, সেটা আমি আজকের কথা বলছি না, আমি বলছি অ্যারাউন্ড এন্ড অফ 50s, বিগিনিং অফ 60s। ওনার আমরা দেখেছি ওনার কাঠের সেই যে কাঠবডি লঞ্চ, তখন ওনার প্রায় 60 প্যাসেঞ্জার লঞ্চ। ওরে বাবা, সন্ধ্যাবেলায় দেখতাম তখনকার টাকাগুলো তো সব ভাঙটি টাকা যা হতো লঞ্চের প্যাসেঞ্জার বস্তা ভরে টাকা আসতো। কেন এটা হয়তো 1000 টাকা নোট না, 1 টাকা 2 টাকা 5 টাকা এরকম কয়েন ছিল। লঞ্চটা কোত্থেকে কোথায় চলতো? ঢাকা নবাবগঞ্জ, আচ্ছা, ওকে, বান্দুরা, আচ্ছা। এই রুটেই তার এতগুলো লঞ্চ ছিল। নাম কি ছিল লঞ্চটার, মানে কোম্পানিটার নাম কি রেখেছে? হ্যাঁ, ওটার নাম ছিল ওয়াহিদ লঞ্চ কোম্পানি। আচ্ছা আচ্ছা, তারপর আপনার বাবার নামে? হ্যাঁ, ওকে, এখনো সদরঘাটে যে অ্যাসোসিয়েশনটা আছে, হ্যাঁ, ওর বাবার ছবি কিন্তু এখনো টাকা। আচ্ছা, ওকে। তো সেই সময় থেকে তাদের পদযাত্রা। তো সেখানে আমি দেখলাম যে আমার মায়ের ভিশনটা একেবারে ভিন্ন। তার সঙ্গে ব্যাকে ছিল আমার বড় ভাই, আচ্ছা, কিছু কিছু বুদ্ধিদাতার মতো। যেমন আমরা থাকতাম গ্যান্ডারিয়াতে, তো উনি স্থান পরিবর্তন করলেন সামাজিকভাবে, চলে আসলো ধানমন্ডি। এটা কিন্তু আমার বড় ভাইয়ের একটা ইন্ধন ছিল। আচ্ছা, কিন্তু আমার মায়ের ব্যাপারটা আমি যেটা বলবো, আমরা 9 জন ভাই বোন, আমাদের জন্য টিচার ছিল 8 জন। তখন তাদের অগাধ টাকা, সেটার কিছুই আমরা করতে পারিনি। বাবারটাই আমরা গর্ব করে চলি, এখনও ভাই বোনেরা করে আমাদের। কিন্তু সেখান থেকে ধার করা জ্ঞান বলেন, যাই বলেন, তা আমি দেখতাম টিচারদের পড়িয়ে যেত, ঠিক আছে, উনি কী করতো, পরীক্ষার আগে আমাদের রাত 3টার সময় ওঠাতো, আচ্ছা, নিজে বসে থাকতো, আমাদের বলতে তোমরা পড়ো। আচ্ছা, এবং উনি একটা লাঠি নিয়ে বসে থাকতো। এবং তার সময় দেখতাম ট্রেগুলো, এখন যে বক্স বক্স ট্রে, ওর ভিতরে বাংলা ইংরেজি সব রকম ইংলিশ প্যাটার্ন, তখন তো এগুলো খুব চলতো। রুটি থাকতো, ডিম ভাজা থাকতো, দুধ পরি সেগুলো থাকতো। তার খাওয়া দাওয়ার ব্যাপারটা খুবই নজর দিত। কিন্তু 3টার থেকে পড়াতো সকাল 7টা পর্যন্ত। আচ্ছা, উনি ঠায় বসে থাকতো। আমি জানি না উনি আমরা কি পড়ছি কতটুকু উনি বুঝতে পারে কিনা জানি না, কিন্তু এই যে তার ভিশনটা, তোমরা পড়ো, আমি বসে রইলাম। আমরা পড়তে তো হবে আমাকেই, কারণ আমি ঝিমালে বা আমি না পড়লে উনি বুঝতে পারবে আমি পড়ছি না, ভুল না সঠিক পড়ছি। এটা হয়তো উনি বুঝতে পারতো কিনা আমার মনে হয় না, কেন অতটুকু পড়ালেখার উনি হয়তো নিজে সুযোগ পাননি। কিন্তু তার ভিশনটা যে আমার ছেলেমেয়েরা পড়ুক, এবং টিচার তো ছিল 8 জন, তারা এগুলো রিভিউ করতো। কিন্তু ওই যে বসে থাকতো, আমরা যে পড়তাম, ম্যান্ডেটরি পড়তে হবে, আমাদের প্রত্যেকের রেজাল্টে কিন্তু ভালো হতো। এই যে কনসেপ্ট মায়ের, একটা গরিব বাবার মেয়ে, একদমই। এটা যদি চিন্তা করেন, এটা অনেক কিছু। আপনি একবার আমাকে বলেছিলেন যে 29 বছর বয়সে ওনার সবকটি সন্তান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনাটা কি? এবং এটা তারপর? আমার মায়ের বয়স তখন আমি যতদূর জানি 28। আচ্ছা, ওরা তো আর্লি ম্যারেজ ছিল। বড় ভাইও বোধহয় তখন ম্যাট্রিক পাস বা এরকমই একটা কিছু। তখন যে মামস হয় না, গলা ফুলে যায়, তো উনি এখানে কিছু আধ্যাত্মিক কথা চলে আসে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। তো ওনার সকল সন্তান 9 জন, তখন আমরা সদ্য ধানমন্ডি আসি, আচ্ছা, এই 2 নম্বর রোডের বাড়িতে। তো এখানে উনি দেখতে পেলেন তার 9 ছেলে মেয়ে অসুস্থ হয়ে যায়, মামস, গলা ফুলে যায় এবং জ্বর। তো ওনার ব্রেনে কি কাজ করলো জানি না। তো উনি তখন, তার মুখে শুনেছি, সে তখন প্রতিজ্ঞা করলো যে আল্লাহ তুমি আমার সন্তানদের ভালো করে দাও, আমি এখন তোমার প্রতি ঝুঁকে যাব, তুমি আমাকে এই সাহায্যটা করো, 9 সন্তান ভালো হয়। তখন থেকে উনি তাহাজ্জুদ ধরে, নামাজ পুরোপুরি। সেই থেকে
ওনার মৃত্যু হওয়ার আগে হুঁশ থাকা পর্যন্ত উনি সমস্ত নামাজ কালাম করতেন। এটা আমার কাছে এখনো খুবই আশ্চর্য লাগে। ওনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? সম্ভবত 13। আচ্ছা, তার মানে 28-29 সবাই হয়ে গেছে ততদিনে। ওনার প্রথম সন্তান যদি 1 বছর পরেও হয়, আচ্ছা তাহলে হিসাব করেন এখন আচ্ছা 13, 14 থেকে যদি 15 থেকেও ধরেন, হ্যাঁ, তো তাহলে তো 14-15 বছর হয়ে যায়। সেটাই তো। এই যে আধ্যাত্মবাদ আপনি বলছিলেন, এই যে তার মানসিকতা, হ্যাঁ, হ্যাঁ। এটাকে আমি আধ্যাত্ম, বিকজ তার তো বিশ্বাস এক্স্যাক্ট, উপরে একজন স্রষ্টা আছেন, আল্লাহ উপরে আছেন, আল্লাহ সব দেয়, আল্লাহ সব জ্ঞানের অধিকারী, সর্বশ্রেষ্ঠ। এই যে বিশ্বাস, আসমানের প্রতি বিশ্বাসটাই তো আধ্যাত্মিকতা, তাই না? আপনি সেটাই। যদি গভীরভাবে যান, হ্যাঁ আধ্যাত্মিকতা আর কি? এক্স্যাক্টলি। বিশ্বাস থেকে তো আধ্যাত্মিকতার সৃষ্টি। আপনার এরকম একটা, এখানে আপনি সেটা কতটুকু বলবেন আমি জানি না, তবে আপনি আমার সাথে শেয়ার করেছিলেন দৃশ্য এবং অদৃশ্য। আপনি মক্কায় আপনার 8 থেকে 13 মিনিট এরকমই সম্ভবত যে লস্ট হয়ে গেছিল। এটা আমি পুরোপুরি ঘটনাটা জনসমক্ষে আনতে কখনো চাইনি, আজকেও আনবো না পুরোপুরি, তবে হ্যাঁ, পুরোপুরি না, আমি শেয়ার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ একটু। ওখানে আমি শুধু ছোট্ট একটা শব্দ দিয়ে বলবো, জীবনের আমি হজে যাব এই প্ল্যানটা আমার ভেতরে ছিল 30 বছর বয়সের পর থেকে। আমি যেদিন এই পৃথিবীতে একটি ভালো মানুষ হব, আমি নিজেকে কখনো বলবো না সেই সময় আমি খুব নীতিবান ভালো মানুষ ছিলাম, অবশ্যই বলবো না, কিন্তু আমি বলতাম যে খোদা যদি আমাকে কখনো ভালো করেন, আমি সেদিনই মক্কা মদিনা যাব, আচ্ছা এর আগে যাব না। কিন্তু ঘটনায় ঘটে তার উল্টোটা। ওই মানসিকতার মধ্যেই আমার যাওয়া হয় ওমরা করতে। আচ্ছা তো সেখানে এখানে অনেক কিছু আনুষঙ্গিকতা আমি আনলাম না, এটা করতে গেলে অনেক কিছু বলতে হয়। একটু যদি ক্লুটা বলেন যে পারিপার্শ্বিক কি কি ঘটনাক্রমের মধ্য দিয়ে উমরায় যাওয়াটা হলো? এটা আমি তখন শিল্পকলায় ছিলাম, তো শিল্পকলাতে একদিন আমার কাছে ফোন আসলো যে আপনি রাষ্ট্রপতির সঙ্গে ওমরা যাচ্ছেন, এইটুকু। আচ্ছা অবাক হয়ে গেলাম। এখন বলবেন কিভাবে এটা, উনি কেন ডাকবেন? তো কোনো এক এর আগের আমি শিল্পকলা যাওয়ার ঠিক ওই বছরই 31st নাইট যখন হয়, আমাকে আজাদ রহমান সাহেব ছিলেন, উনি বললেন আপনাকে একটি দাওয়াত আছে, আপনি যদি যান আপনার ইচ্ছা এটা। তা আমি তাকে বললাম আমি কীভাবে যাবো, তখন ঢাকা ক্লাবে এনগেজ হওয়া, তখন আমি 84-এর কথা বলছি। উনি বললেন এটা আপনার ব্যাপার। তো আমি তখন একটু খুব ভাবনা চিন্তার মধ্যে থাকলাম, পরিশেষে ডিসিশন নিলাম যে যাব। গিয়ে দেখলাম আরেকজন বিখ্যাত শিল্পী উনিও আছেন, আমরা দুজনই, সেটা হলো জুয়েল আইচ ছিল। আচ্ছা জুয়েল আইচ এবং আমরা যার যার জায়গা থেকে আমরা পারফর্ম করলাম। জুয়েল আইচেরটা আমার মনে আছে, আমারটা আমি গান করেছি, হয়তোবা ভালো লেগেছে, হয়তোবা যাই হোক। জুয়েল আইচের জাদুটা আমি ভুলবো না। আচ্ছা উনি বললো যে আপনি আমাকে একটা সাদা কাগজ দেন, ওকে প্রেসিডেন্ট সাহেবকে বললো। উনি তখন প্রেসিডেন্ট হয়েছে মনে হয় মাত্র, আচ্ছা অথবা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর কিছু একটা হবে। ওকে তো সাদা কাগজ দেওয়া হলো, তখন উনি দেখালো সবাইকে, দিয়ে দেখেন একটা সাদা কাগজ। তো উনি পড়তে লাগলো, এক পর্যায়ে 2-3 লাইন পরেই বলল যে আমি জেনারেল এরশাদ বলছেন যে আজ থেকে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বটা দিলাম জুয়েল আইচের কাছে। আচ্ছা আর লোকজন তো একদম বাবা খুব তালি। ওটা কিভাবে অতটুক সময়ে লেখাগুলো আসলো, কিভাবে হলো, এবং এটা প্রমাণ কি উনি মুখস্থ বললো নাকি সত্যি কাগজটাও দিলেন তাই লেখা, উনি তো লেখেও নি। এবং জুয়েল আইচের জেলকে তার স্টেজে আচ্ছা এই জাদুটা আমার খুব মনে পড়ে। ওকে আমি জানি না হয়তো শিল্পকলা একাডেমিতে যাওয়াটাও ওনার ইচ্ছা ছিল কিনা, ইন্ধন ছিল কিনা, নাহলে আমার মতো লোকের তো যাওয়ার কথা না। আমি 5 বছর ছিলাম। প্রথম সবাই আমাকে খুব বাঁকা চোখে দেখতো, কিন্তু এক সময় সবার মধ্যমণি আমি হয়ে যাই। এই কারণে যখন আমার 5 বছর টার্ম শেষ হয়ে যায়, আমি আর ঠিক করলাম যে আমি আর এটাতে থাকবো না। তখন সবাই মিলে যখন আমাকে ফেয়ারওয়েল দিতে চায়, আমি নেইনি। 3 বার জোর করে ধরে আমাকে করতে চেয়েছিল, পরে
একদম একরকম জোর করি, তখন থেকে ফেয়ারওয়েল কাউকে দিত না। নিশ্চয়ই ভালোবাসা থেকে এটা পেয়েছিলাম। তো প্রসঙ্গটা ছিল এটা হ্যাঁ, যে সেই সূত্রেই হয়তোবা ওমরা যাওয়া। আচ্ছা, আমার কাছে ফোনটা আসলো, ওমরাতে যে জিনিসটা ঘটলো সেটা আমি শুধু ছোট্ট একটু বলবো, আমি হ্যাঁ, একদম গভীরে যাব না। ওকে, জোহরের নামাজ পড়ছিলাম, হ্যাঁ, আমার দুপাশে দুজন সাংবাদিক ছিলেন, নিচে উপরে ভিআইপি রুমে নামাজ পড়ছিলেন আমাদের রাষ্ট্রপতি সাহেব। তো নামাজ শেষে আমি ডান দিকে সালাম, বাম দিকে সালাম, মধ্যে তাকালাম, এরপর আমি আর কিছু বলতে পারবো না। তো যখন সময় হয় তখন একটা ধাক্কা লাগে আমার শরীরে, একটু চোখ মেলে দেখি কেউ নাই, কিছু লোক তাওয়াফ করছে, 15-20 জন হবে। একটা গেট পড়লো সামনের দিকে, আমি দৌড়ে যাচ্ছিলাম, একদম দৌড়ে গেটের কাছে যাই, প্রেসিডেন্সিয়াল কনভয় যাচ্ছে পো 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 করে, লাস্ট গাড়িটাতে ওই সাংবাদিক দুজন বসা, তারা দেখে গাড়িটা থামিয়ে আমাকে যে বকাঝোকা দিল, ওই দ্রুতর মধ্যে টান দিয়ে নিয়ে গেল। তারপরে বললো, ভাই তুমি কি মানুষ না, কী ব্যাপার, কী করলা তুমি এটা? আমি আর কোনো কথা বলি নাই, নীরবে নীরবে চলে আসলাম। শুধু ভাবছিলাম ওই উপরওয়ালা জানে কি হয়েছে, আমি কিছুই জানি না। মানে ওই কয়েক মিনিট আপনি ডিসকানেক্ট ছিলেন, এরকম একটা লস্ট হয়ে যাওয়ার আমি মতো। আমি আসলে বলতে পারবো না, তবে এটুকু বলবো যে সবাই নাকি আমাকে খুঁজছিল। আচ্ছা, তো ওই যে কানাডার কথা হচ্ছিল, আপনার ভাই চলে গেছিলেন এবং আপনিও একটা সময় কানাডায় গেলেন, সেই কানাডার জীবনটা আপনার কিরকম ছিল? কানাডার জীবনটা আমি বলবো কৈশোর, আচ্ছা, কত কৈশোর বছর? জীবন, এবং চমৎকার একটি জীবন ছিল। এবং আমি যেটা বলবো সবচেয়ে বেশি, তখন মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন থেকে আমি খুব ইচ্ছা ছিল যে আমি কবে দেশ স্বাধীন হবে, আমি কবে যাব। উদ্দেশ্য কিন্তু আমার একেবারে সঙ্গীত তাও না, আবার ওখানে বসে বসে সঙ্গীত দেখি, টিভিতে প্রচুর চলতো, লাইভ শো দেখার সুযোগ হয়েছে অনেক, এবং সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ বাড়তেই থাকলো। সবসময় আমার টার্গেট ছিল স্বাধীন কবে হবে, হলে আমি যেভাবে হোক বাংলাদেশ চলে যাব। এবং আমার মনে আছে যখন স্বাধীন হয়ে গেল তার 2-2.5 মাস পরে, তখন টাকা জমাতাম তো আগে থেকে একটু একটু, তো তখনকার ঢাকা নিউ ইয়র্ক, মানে তখন নিউ ইয়র্ক হতে আসতে হতো, ঢাকা নিউ ইয়র্কের ফেয়ার ছিল $300 আচ্ছা, তখন, যেটা এখনকার ডলার হিসাব করলে, তো তখনকার যে $300 9 টাকা করে ধরি বা 6-7 টাকা করে ধরি, কত 28-30 টাকা, যেই টিকিটটা এখন দাম কয়েক লক্ষ টাকা। তো ওই টাকাটা আমার কাছে ছিল, আমি কাউকে কিছু বলিনি। আমার পাসপোর্টটা নিয়ে চুরি করে 7-8 দিনের টিকিট কাটি একটা, তারপর একদিন ঠিকই একদম লুকিয়ে আমি বাংলাদেশে চলে আসি। আচ্ছা, তো তারা যখন খুঁজে দেখলো যে আমি ঢাকায় চলে গেছি, আর তাদের কিছু বলার ছিল না, এই চলে আসলাম। মেজো ভাই ছিল, ওই বাড়িতে উঠলাম, আর কেউ তখন, বাবা মা ছিল, তারা পরে গেল ওখানে। তো আমি চলে আসলাম, আমাকে ভর্তিও করানো হলো, থাকবোই না যখন, কি আর করা থাকে, ছেলে যখন থাকবে না। কিন্তু সঙ্গীতের প্রতি আমার ঝোঁক ছিল আগে থেকেই। তো ভর্তি করানোর পর আমাকে ভর্তি হলাম আমি ইন্টারন্যাশনাল রিলেশনে, পরে আমি পলিটিক্যাল সায়েন্সে চলে গিয়েছিলাম। কোথায়? ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, ওকে। তখন তো ঢাকা ইউনিভার্সিটি নতুন একটা, সব কিছু নতুন। ও যে গান আছে না, পৃথিবী বদলে গেছে, যা কিছু নতুন লাগে, আমার জন্য তাই ছিল। তো আমি শুনি, আমি একটু 2-4 লাইন গান বাজনা করি, তুই টেস্টে যা, ওখানে যা, ওখানে সব দোতলাতে বসে গান বাজনা হয়। তা আমি একদিন ঠিকই চলে গেলাম। আচ্ছা, যাওয়ার দোতলা যখন উঠলাম, আমি দেখলাম যে একটি শিশু বলবো না, অগাধ ভালোবাসা দিয়ে টানতে পারে একটা মানুষ বসে আছে, এবং চমৎকারভাবে সে, তখন সে গান গাচ্ছে না, তবলা বাজাচ্ছে, ফিরোজ শাহী বসা, আচ্ছা, এই সেই ফিরোজ শাহী, কিন্তু সে গাওয়াচ্ছে। দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে শুনছি। তো তখন আমি বসি নাই, তো ফিরোজ শাহ আমাকে খেয়াল করছিল কয়েকবার, তো আমাকে দেখলো, গান শেষ হওয়ার পরে
3-4টা গান হওয়ার পরে বলে, এই তুমি কি করো? তারপর সরাসরি তুইতে চলে গেল, আচ্ছা, তুই কি গান টান করিস নাকি? আমি কই, হ্যাঁ। হাই বস, গান কর। তো আমি গান গেলাম, সে তবলা ধরল। এক গানেই যেন বাজিমাত বলে সে পুরো গানটা তো শুনলি, বলে তুই আরেকটা গা। ওকে, এবং গানটা গাওয়ার পরে বলে, তুই কোথাও যাবি না, তুই বয়, তুই যাস না কিন্তু। আর নটার সময় গেল। তারপর বৈঠক শেষ, আমাকে তো বললো চল যাই। তো সে আমাকে নিয়ে সোজা রিক্সা উঠলো। তারপর প্রথম কথাই ছিল, এত সুন্দর একটা গলা, তুই বসে থাকিস না, আচ্ছা, গান বাজনা করি, আমি তোকে যতদূর করাবো। ওকে, রিক্সা করে চলে গেলাম ইস্কাটনে। আচ্ছা, তো যেয়ে দেখলাম অনেক ছেলে মেয়ে। তো বললো, এটা আমাদের স্পন্দন শিল্পী গোষ্ঠী। আচ্ছা, এই পরিচয় করাই দিল, পরিচিত হলো। আমি তখন একজন টকবকে যুবক, আর তো কিছু না, আমাকে তো কেউ চেনেও না, চেনার কথাও না, আমি নিজেও কিছু না তখন। তো বলে, তুই গানগুলো গাইলি না, 2টা গান কর। গান গেলাম, মনে হলো যেন সবাই ভক্ত হয়ে গেল এক গানেতে। হয়তোবা তখন কণ্ঠে একটা আমেজ ছিল, হয়তোবা আমি তখন তো শেখানো গান করতাম, আমার নিজের তো গান নাই। তো গান গাইলাম, হয়তো তাদের কানে ভালো লেগেছে, মনে ভালো লেগেছে, তাই অ্যাপ্রিসিয়েশনটা এসছে, আমাকে তারা প্রশংসা করছে। সেই থেকে ফিরোজ শাহের সাথে পথ চলা। আমি শুধু এটুকু বলবো, ফিরোজ শাহ যদি, তার কি দরকার ছিল আমাকে নিয়ে আসা? ফিরোজ শাহ যদি ওই দিন, তার ভিতরে আমি একটা চমৎকার সাংগঠনিক তৎপরতা দেখলাম। যাওয়া আসার পরে সে আমাকে এক সময় নিয়ে গেল, বল তোর সঙ্গে একজন পরিচয় করিয়ে দেব। কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে চিটাগং হোটেল, হ্যাঁ, ওখানে বল তুই বস। একটা লোককে খালি বলাই, তোমরা একটু খান সাহেবকে ডাকো। একটু পরে দেখলাম ওপর থেকে আসলো, তারা ওপরে গান বাজনা করছিল। একটা লিখে ছেলে, ঝাঁকড়া চুল, ফিরোজ শাহেরও ঝাঁকড়া চুল, এসে পড়তো, পরিচয় করে দিল, এর নাম ফেরদৌস ওয়াহিদ, আর এই হলো আজম খান। ও এখানে বন্ধু মহলে খুব পরিচিত। আর ফিরোজ শাহের গান আমি শুনলাম, ও আমাদের সঙ্গে কয়েকদিন আছে, তো পরিচয়টা করালো। আজম খানের বন্ধু সুলভ, তার দৃষ্টিভঙ্গিটা আমি ওই দিন থেকেই চিনি, অত্যন্ত বন্ধু সুলভ। কি বললো সে? প্রথম দিন একটা কথা বলেছিল, বলে, ও ফিরোজ শাহ তুই আনছিস? আমার সাথে হাত মিলালো, বললো নিশ্চয়ই তাহলে আপনি গান ভালো করেন, তাহলে তো ফিরোজ শাহ আনার কথা না। ভাই বসেন। আমি বললাম, ভাই তুমিই বলো, আপনি আর বলো না। বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসো। তাহলে তখন আমি বললাম, আমরা কিছু গান শুনি। ওই টেবিল 2-4টা বন্ধু বান্ধব চলে আসলো। ওইখানে প্রথম তার মুখে শুনে, এই যে হাইকোর্টের বাজারে আচ্ছা, গুনগুন করে গাচ্ছি। তো ফিরোজ শাহ একটা প্রস্তাব দিল যে, আজম খানকে যে তুই করে বলতো যে, ভাই তোদের তো সব শুনি, তোর একটা কাজ কর, একটা টিভি প্রোগ্রাম করবো, তোমরা 2টা গান করবা। আচ্ছা, তখন টিভি এই রামপুরে তখনও আরম্ভ হয়নি। আচ্ছা, এই অনুষ্ঠানটা তখন হয় সম্ভবত জিআইটিতে। তো আমি একটা গান করলাম, এই যে দুনিয়া, আর আজম করলো হে আল্লাহ এত সুন্দর দুনিয়া। এই 2 গান দিয়ে আমার প্রথম শুরু সম্ভবত আজম এলো। ধানমন্ডি কোনো এক মাসে রিহার্সেল দিতাম। তারপরে আবাহনীর কাছে ছিল। এই সময়ে এই গান বাজনা দুটো টিভিতে গেল, বিটিভিতে, এবং একটু করে, অত না মনে হয়। আমি একটা জিনিস দেখলাম, পরের সপ্তাহে যখন একটা পত্রিকা বার হতো, খুব বিখ্যাত ছিল সে সময়, তো ওখানে আমার ছবি দিয়ে আসলো কোট প্যান্ট পরা মৌলবী। আচ্ছা, যে এই যে দুনিয়া গানটা আমার সুট ছিল। আচ্ছা, এই দিয়ে ছিল শুরুটা। টিটকারি কিনা জানি না, হয়তো এটাকে বাঁকা চোখে দেখা কিনা জানি না, কিন্তু আসলো। তো আজম খানের সাথে তো আপনার দেখা হয়ে গেল, একসাথে গান হলো, তো বন্ধুত্বটা কি করে গভীর হলো? আজম খানকে আমি যেটা খেয়াল করছি, যখন যাওয়া আসা শুরু হলো, আমি দেখলাম ওর ভিতরে একটা বন্ধুসুলভ মন ছিল, এবং আমার মনে হলো যে সেও আমাকে একজন শিল্পী হিসেবে পছন্দ করা শুরু করলো। সেখান থেকে আমাদের বন্ধুত্বটা, এবং মাঝে মাঝে যেটা হতো, ফোন দিয়ে বলতো, তখন তো মোবাইল না, চলে আয় দোস্ত ঘুরি। তো রিক্সায় ঘুরতাম আমরা, মাঝে মাঝে রিক্সায় ঘুরতাম, ওর এখানে যেতাম, আড্ডা হতো। ফিরোজ শাহ তো সবসময় থাকতো, রিক্সাটা ছাড়া অনেক আলোচনাও হতো। তবে মধ্য কথা বলতে পারবো, সে খুব
একজন বন্ধুসুলভ মানুষ ছিল, একটা সুন্দর মন কিন্তু তার ছিল। প্রথম শোটা যেটা 27 মার্চ 27 মার্চ 73, এই শোটা সম্পর্কে আপনি কিছু আমাকে কথা বলেছিলেন আজম খানের গান নিয়ে। যখন ফিরোজ শাহের মাধ্যমে খবর এলো, তা আমরা গেলাম নটরডেম কলেজে। তখন অতি আউটগোয়িং ছেলেরা ওর একটা শো করবে, তো শো মানে আমাদের কাছে একটা আশ্চর্য জিনিস ছিল। তো তারা আলোচনা করলো, এই মধ্যেও ভূমিকা কিন্তু ফিরোজ শাহ, ওর মাধ্যমে কিন্তু সব হচ্ছে। তো ও যখন এটা নিজেদের মধ্যে বসলাম, আমরা বসলাম, সব ঠিকঠাক হলো। আজম গান গাবে, আমি গাবো, তো সেই সূত্রে সব ঠিকঠাক হয়ে গেল। প্রোগ্রামে গেলাম। আমার কাছে যে জিনিসটা ওদিন সবচেয়ে বেশি মনে হয়েছিল, আমি তো গান করলাম, আমার বন্ধু বান্ধবরা যারা ক্লোজ সবাই গেল। আজম খান যখন গান ধরলো, ওরে সালেকা মালেকা, পুরো হল একেবারে দাঁড়িয়ে গেল। এর আমার কাছে বিশ্লেষণটা হলো নতুন কথা, নতুন ঢং, নতুন ছন্দ, যা ওই যুগের ইয়াং ছেলেমেয়েরা কিছুই শুনে নাই। এই যে ঢংটা গেল, এটা অবিস্মরণীয়। আমার যে ক্লোজ ফ্রেন্ডরা তারাও তো একদম অবাক হয়ে গেল। এবং ওই দিনকার সেই, আমি তার আগেও গেলাম, আমারটাও অ্যাপ্রিসিয়েশন হয়েছে বলবো না, কিন্তু এই উচ্চটাটা ওর গানই শুরু হলো, এই তার যাত্রা শুরু হলো। এখান থেকে আমাদের পরবর্তী পদক্ষেপ, আচ্ছা, রেকর্ডিং এর গল্পটা এটাই, শুনতে চাই। এই পরবর্তী পদক্ষেপটা শুরু করলো। এই ইচ্ছাটা ছিল বেশি ফিরোজ সাহেব। আচ্ছা, সে বললো, দোস্ত আমরা কিছু, কারণ ফিরোজ সাহেবের সঙ্গে নতুন শহরের, আজম খানদের সঙ্গে নতুন শহরের তেমন যোগাযোগ ছিল না। তো এখন আমাকে এসে বললো যে এটা করতে চাই, কি করা যায়। তা আমি মজিদ সাহেবকে চিনতাম। চিনার কারণ হলো, তখন ওই ফিরোজ সাহেব, সে চিনত আলম ভাইকে, আলম ভাইয়ের মাধ্যমে খবর নিল ঢাকা রেকর্ড কোম্পানি। তো ওখান থেকে আমাকে বলা হলো, আমি চলে গেলাম রেকর্ডিং কোম্পানিতে, যে মজিদ সাহেবের সাথে প্রথম দেখা। মজিদ সাহেব হচ্ছেন আমাদের মবিন, যিনি মারা সাউন্ড গেলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, তার বাবা। তার বাবা। হ্যাঁ, তো সেই সময় রেকর্ডিং করতো উনি, প্লাস উনি একটা ডিপার্টমেন্টের হেড ছিলেন। ওনার কথা মতোই সব রেকর্ডিংগুলো হতো। উনি নিজেও করতেন, বাইরেও করতো। কোন কোন রেকর্ড বার হবে না হবে সব উনি করতো। তো ওনার সঙ্গে কথা দিয়ে বললাম আমরা অমুক দিন আসতেছে, ফিরোজ শাহকে নিয়ে গেলাম। তো উনি বললো, তোমরা রেকর্ড করবো, ঠিক আছে। আমরা বলবো আমরা ভাড়া নিয়েই করব। তখন উনি আর কিছু বললো না, সেটা তো করতেই পারো। তা আমার মনে আছে 252 টাকা হাফ শিফট। আচ্ছা, এর ভিতরে প্রাইম টাকাটা দিল আজকে যে ক্যাটসাই, আচ্ছা, এর স্বত্বাধিকারী সাইদ সিদ্দিকী রুমি। হ্যাঁ, তারপর আমার বন্ধু ছিল সারোয়ার, মাসুদ, আর সাইফুল নামে একজন। আমরা চারজনে মিলে, আমি নিজেও, এই টাকাটা আমরা দিলাম। দিয়ে এটা স্টুডিওটা বুক করা হলো। এবং ফিরোজ সাহেব সব দেখলো, কিন্তু সেও খুব খুশি যে স্টুডিও বুক হয়ে গেছে। এখানে আমরা তখন ফেরত আসলাম। আমার সঙ্গে পরিচয় হলো তখন, আমরা পড়তাম একসঙ্গে ইউনিভার্সিটিতে। এই আজকের ঢাকা কুরিয়ারের সম্পাদক এনাতুল্লাহ, জি, ওর বাবা ছিল তখন কন্ট্রোলার ঢাকা ইউনিভার্সিটি। তো কন্ট্রোলারটা একটা বিরাট ব্যাপার। তো আমি ওর বাসায় থাকতাম ওই কলোনিতে, ও আমার বাসায় থাকতো। আর ও খুব ভালো গিটারও বাজাতো। তো ওর মাধ্যমে বললাম, তোমরা আমাদেরকে একটু, ও চিন্তা, তখনকার ইন্টারকন্টিনেন্টাল, যেটা আজকে ফিরে এসছে, একটা ব্যান্ড ছিল, ওই ব্যান্ডে আমার সঙ্গে পরিচয় করায় দিবে। তা আমি আর ফিরে সেই গেলাম। ওরা তখন প্লে করতো শনি রবি, তখন তো রোববার দিন ছিল মেইন। জি, তো ওরা প্রোগ্রাম শেষ করলো 10টার পরে, আমাদের সঙ্গে বসলো। তো পরিচয় করে দেওয়ার পর ওদের আন্তরিকতা ছিল। যখন বললাম বাংলা গানে এই, ওরা তখন হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। ওরা বলে এটা কীভাবে সম্ভব, ওরা করে ইংরেজি গান। এটা কীভাবে সম্ভব, ওরা সব ইংরেজি গান। হ্যাঁ, আমরা বললাম তোমরা দেখো, আসো একদিন রিহার্সালে, দেখো তোমাদের কেমন লাগে। আজম খান সহ গেলেন? না, ওখানে প্রথম দিন ছিলাম আমি, একদম কিছুই জানি না। আচ্ছা, ওকে। তখন এটা সেট আপ হলো পরের শনিবার বিকালবেলা। তাই আমরা রেডি। ওই দিন আজম খান আসলো
আমরা গেলাম আমাদের ধানমন্ডির বাসায়। আজম আসলো, সবাই আসলো, আজম খানের সঙ্গে আরও দু একজন ছিল, নীলু গিটারিস্ট ছিল। ওই দিন গান শুনলো তারা, আমি জানি না গানে ওদের কী দেখাপাত করলো, ওদের খুব ভালো লাগলো। আচ্ছা, আমি গাইলাম আধুনিক গান, দুনিয়াটা কত যে মজার, চার জায়গায়। আজম খান তার গানগুলি করলো, ওদের ভালো লাগলো। তখন প্রস্তাব দিলাম আমরা একটা রেকর্ডিং করতে চাই। রেকর্ডিং কিন্তু বুক করা, টাকা পয়সা দেওয়া, দ্রুত এইগুলো হচ্ছে। তো আমরা করতে চাই, এইভাবে শুরু করতে চাই। বললো ওয়েল গুড, রাজি হয়ে গেল। রেকর্ডিং দিনক্ষণ পড়লো। আমি ফিরোজ সাহেবকে বললাম আমাকে একটু আলম ভাইয়ের কাছে নিয়ে চল, তার সঙ্গে পরিচয় নাই। তখন শুনি উনি বিখ্যাত সঙ্গীত পরিচালক, আজমের বড় ভাই। তা আমার মনে মনে সেই বুদ্ধি, তাকে কিভাবে কনভিন্স করা যায়। আমরা তো ফিনিশিং কিছু বুঝি না। তো ওনাকে যে বললাম যে এই ঘটনা তার ভাইয়ের জন্য হোক, আমার কথাই হোক, ফিরোজ সাহেবের জন্য হোক। উনি কিন্তু রাজি হলেন। আচ্ছা, যে না ঠিক আছে যাও। আমার উদ্দেশ্য উনি একজন মুরব্বী, গুরুজন, এর গানটার শুরু শেষ মধ্যে কি হওয়া উচিত। আমরা তো মোটামুটি তখন স্টেজে হয়, কিন্তু একটা রেকর্ডিং করার মতো পরিচ্ছন্নতা আমাদের জ্ঞানে ছিল না। তাই উনি রাজি হলো। তা আমার মনে আছে আজম খানের পক্ষ থেকেও লোক আসলো, ফিরোজে আমরা 15-20 জন হয়ে গেছি। আলম ভাই আসলেন, উনি তত্ত্বাবধানে বসলো, কিবোর্ডটাও ওনার হাতে একটা, মূল আরও ছিল। শুরু হলো রেকর্ডিং একটা একটা করে। আর তখন দুপুরের ওরকম খাওয়া হয়নি, কিন্তু প্রচুর পরিমাণে সিঙ্গারা, সমুচা, এই ধরনের খাওয়া দাওয়া। আচ্ছা, রুটি, পরোটা, ভাজি, তখন যা ছিল কত 50-60 টাকার খাওয়া, আচ্ছা, তাতেই সব অবস্থা, পেট ভরে যাওয়া। এই খাওয়া দাওয়ার পরে গান তো আগেই হচ্ছে, আলটিমেটলি সন্ধ্যার দিকে 4টা গান নেমে গেল। এর ভিতরে আমি দেখলাম মজিদ খান সাহেব কিন্তু কয়েকবার আসছে, গান শুনে যাচ্ছে। ওকে, হ্যাঁ, কি কি গান হলো? উনিও বসলো, 4টা গান আজম খানের ওরে সালেকা মালেকা, ওকে, তারপরে হাইকোর্টের বাজারে, আমি করলাম দুনিয়াটা কত যে মজার, চার জায়গায় দাঁড়া যায়। ওকে, এই 4টা গান হয়ে গেল। সবচেয়ে বড় আমার জীবনের অ্যাচিভমেন্টটা, ওই দিন না হলে এটা কবে হতো জানি না, ভাগ্যের খেলা ওইভাবেই সাজানো ছিল। গান টান শেষ করে এক ফাঁকে আমাকে আলম ভাই ডাকলো। আচ্ছা, আমাকে নিয়ে গেল রেকর্ডিংয়ের পাশে একটা রিহার্সাল ঘর ছিল, ওখানে। হ্যাঁ, বলে তোমার কণ্ঠটা আমার খুব ভালো লাগলো, তুমি তো ভালো গান গাও, তুমি সিনেমায় গাইবে। আমি কি আকাশ থেকে পড়লাম না কোত্থেকে কি হলো, অবিশ্বাস্য না? হ্যাঁ, আমি নিশ্চয়ই। কি বা জানি, কিন্তু উনি তো ওনার ভীষণ দেখেন, উনি কণ্ঠ দেখলো, নিশ্চয় আমার দমটম খেয়াল করলো, গায়কের ক্ষমতাটা খেয়াল করলো, বলে তুমি আসো। ফিরোজ শেখকে যখন বললাম ভাই তোর তো ভাগ্য খুলে গেছে, তুই যা। একদম সকাল 7টার সময় গিয়ে বসে আছি। উনি আসলো 9টার দিকে। ততক্ষণ এই 2 ঘন্টা আমার কাছে কিছুই মনে হয়নি। অপেক্ষা যে কখনো কখনো বিড়ম্বনা চাইতে কত আগ্রহী এবং কত ভালো লাগার, ওই দিন বুঝলাম। এটা কোনো প্রেমিকার অপেক্ষা ছিল না, এটা ছিল সঙ্গীতকে কাছে থেকে দেখার, সঙ্গীতকে ধরা ছোঁয়ার বাইরে থেকে কাছে যাওয়ার, এবং জীবনে কিছু হওয়ার চিন্তায়। একদমই কেটে গেল। উনি আসলেন, বললো দেখো তোমার গান আমি শুনছি, আমার খুব ভালো লাগছে, তোমাকে একটা রেকর্ডিং করাবো, খুব বেশি দূরে নয়, 7 দিনের মধ্যেই তুমি আসবে। গোপীদা তার অ্যাসিস্ট্যান্ট ছিল, বলে গোপীদা তার টেলিফোন নাম্বার রাখো, ওর সঙ্গে যোগাযোগ করো, আমি বললেই টেলিফোন করে নিয়ে আসো। ঠিকই 3 দিন পরে ফোন আসলো এবং যেতে বলল। তখন শিল্পী ছিল ফৌজিয়া খান, ছবির নাম ছন্দপতন। আমাকে মেল থেকে ডুয়েট গান, যথারীতি গানও হলো, সব কিছুই। শুধু বলবো যে অবাকের পর অবাক হওয়ার পালা। গানও এক সময় শেষ হলো। তারও 2-3 মাস পরে খবর আসলো যে আরেকটা গান। তো আমি তো জানতাম না, ভিতরে ভিতরে ওই গানটা বোধহয় আটকা ছিল। এবার আসলো সোহেল রানা ববিতার কণ্ঠে, অন্তরালে লেখা আমার পৃথিবী তুমি। অন্তরালে সিনেমা, অন্তরালের ছবির নাম। আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া, কিছু ভালোবাসা, এই জীবনটা ঘিরে থাকে না। ঘটনাটা ছিল
প্রথম ব্যাংক অ্যাকাউন্ট খুললে হ্যাঁ যখন কোনো সঞ্চয় নাই, হ্যাঁ একটু একটু করে টাকা দিয়ে সঞ্চয় করে তারা, ঠিক আমার মনে হলো সঙ্গীত জগতে বোধহয় আমি একটি অ্যাকাউন্ট খুললাম। না কোনো অভিজ্ঞতা, না অনেক টাকা, কিছুই না। আলম ভাই যে আমাকে সুযোগটা করে দিল, এই যে তাকে আমি গুরু মানা শুরু করলাম, আর কেনই বা মানব না? আমার কিছুই উনি পরোক্ষ করলেন না, জানলেন না, শুধু একটা রেকর্ডিং একটু দেখলেন, তাতে তাদের ভিশনটা দেখেন, একটা মিউজিক পরিচালকের ভিশনটা দেখলে বোঝা যায় কত বড় মাপের তারা। সেই থেকে এই যে আমাকে গানটা গাওয়ালো, গানও হিট করে গেল, একের পর এক গান গাইতে থাকলাম। এবং এই আলম ভাই আমাকে যতটুকু, আজকে আমি ফেরদৌস ওয়াহিদ, আলম ভাই, তার পরে যদি কথা বলতে হয় এই ফিরোজ শাহের ধাক্কা, অবশ্যই মানতে হবে ফিরোজ শাহ আমাকে না, ফিরোজ শাহ আজম খানকে বড় ধাক্কা দিয়েছে, যেটা আমরা কেউ বলি না, নাকি বলতে চাই না, না ঘটনাকে স্বীকার করি না, না ইতিহাসকে ভুলে থাকতেই পছন্দ করি, জানি না। তবে ফিরোজ শাহী তৎপরতা না হলে আমরা দুজন, আমি এবং আজম খান, কোন ফরম্যাটে আসতাম, কীভাবে আসতাম জানি না। তবে আজকের এই ফরম্যাটটা দিয়ে হয়তো না, হয়তো দ্রুত বা হয়তো অনেক দেরি হতো। তাই ফিরোজ শাহকে আমি বলবো, ফিরোজ তুমি ভালো থাকো আসমানে, তোমার ঋণ আমরা কোনোদিন ভুলবো না, অন্তত আমি ভুলবো না। তারপর আমরা একটু ওই ঢাকা রেকর্ড কোম্পানিতে চলে যাই। ও, মজিদ এখানে একটা মজার ঘটনা। যখন আমাকে বললো তুমি আমার সাথে 1 মাস পরে দেখা করো, 1 মাসও লাগে নাই, 20-22 দিন পরে উনি আমাকে খবর দিল। খবর দিয়ে বললো আমি তোমাকেই ডাকলাম, কারণ আমি তার কাউকে তেমনভাবে চিনি না, যাতায়াত তো তুমিই করো সবসময়, আর তোমার সঙ্গে ফিরোজ একটা ঝাঁকড়া চুল, ফিরোজ শাহ হিসেবে তখনও খ্যাত না। আচ্ছা, তো ঝাঁকড়া শুধু ছেলেটা, শুধু ফিরোজ। শুধু ফিরোজ, আচ্ছা, ওকে। তো শাহ আর তখনও হয়নি। এটা এই টাইটেলটা কিভাবে ইয়ে হলো? এটা পরবর্তীতে আসি। আচ্ছা, ওকে। তো এখন তখন যে এটা আমি বললো দেখো তো আমাদের মেশিন একটু খারাপ আছে, তা আমরা তোমাকে আবার ফোন দিব, ঠিক হলে তুমি আসবে। মাস 2 পর আবার গেলাম, খবর দিল, বললো দেখো সবই ঠিক আছে, দুটা তো একসাথে বার হবে না, কারটা বার করবো আগে, তোমারটা না আজম খানেরটা। আমি কি বলবো আমারটাকে করেন, এটা তো কখনোই হয় না। আর জন্মগত বলেন, নীতিগত বলেন, আমার কখনো এটা অভ্যাসও না। আমি আমাকে বলবো আর আমি ডুবে নিব না, আমি বলবো আপনি আজম খানটাই বলেন। আমার মনে আছে কিছুক্ষণ, কয়েক সেকেন্ড উনি আমার দিকে তাকিয়েছিল, তারপর বললো ঠিক আছে তুমি দ্রুত আমাকে কভার টভার সব দাও, কত কভার আমরাও করে দিই, নাহলে উনারা সাদামাটা করে। এই আজম খানের ছবি টবি দিয়ে আমি কভার দিই। ফিরোজ সাহেব কিন্তু খুব দৌড়াদৌড়ি ছিল, আজম কিচ্ছু জানে না। আমি ফিরোজকে বললাম কিছু বলবি না। তো হলো যথারীতি এটা প্রকাশ হবে, আমাকে ডাক দিল মজিদ ভাই, এবং আমাকে 10টা কপি দিল। আচ্ছা, অ্যালবামটা সেলফ টাইটেল, নামটা ছিল আজম খান। হ্যাঁ হ্যাঁ, তখন তাই হতো। তখন তাই এটা আমাকে দিল। আমি আর ফিরোজ সাহেব চল, তো ব্যাগের ভিতরে লুকানো গেলাম, দেখি ওরা সব আড্ডা দিচ্ছে। আজম খানকে বললাম তুই বেশি কথা বলিস না, তুই জলদি সিঙ্গারা পুরি মিষ্টি টিষ্টি সব। কি হয়েছে দোস্ত ক, আর তুই আন না, আরে তোর তুই তো এরকমই। আচ্ছা আনাইলো, ওই আনলো। খাওয়া দাওয়ার পরে আমার মনে আছে ফিরোজ সাহেব খালি বারবার তাকাচ্ছে। আমি ক্যাসেটটা এই সিডিও না, রেকর্ড, গ্রামাফোন রেকর্ড 35 RPM বার করে ফিরোজের হাতে দিয়ে বললাম দে, তো তোরই তো কৃতিত্ব। আমরা বলে ফাইজলামি করিস, দৌড়াদৌড়ি করলি, তুই শুয়ে তুই আমাকে বলেন, আমি তবু শুরু তো তোর হাতে। তো ওটা আজম খানকে দিল। আজম খান একবার ওটা দেখে, একবার আমাকে দেখে, একবার ফিরোজকে দেখে, বন্ধুবান্ধবের দিকে আর তাকিয়েছিল। মানুষ যখন শিশুর মতো কখন হয়, যখন তার একটা মনের ইচ্ছার প্রকাশটা বাস্তব রূপ নেয়। ওই দিন আমার মনে হয়েছিল আজম একটা শিশু, যে এত নাম করা একজন মুক্তিযোদ্ধা, সে ওই দিন শিশু হয়ে গিয়েছিল। এবং শুধু বোধহয় ওর চোখ থেকে অশ্রু ঝরাটাই বাকি ছিল। ওর খুশি, ওর আনন্দ, ওর কোনো কিছু আমার চোখে এড়ায়নি। এই আজম খানের নতুন জীবন শুরু হলো। তারপর আমি বললাম দেখো এটা বার হচ্ছে, সামনের সপ্তাহে 2টো সিডি বার হবে। একটা হলো তোমার এটা, একটা সাবিনা ইয়াসমিনের সে যে কেন এলো, রংবাজ সিনেমা, হ্যাঁ রংবাজ ছবি। এটা যখন বার হয় 2টো কপি, তখন 9,000 কপি বিক্রি হওয়া মানে সুপার ডুপারের উপর দিয়ে কিছু। এটা কি 33 RPM রেকর্ড ডিস্ক। তো তখন তো এটাই অনেক
বিশাল ব্যাপার। আর এখন তো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন না হলেও মানুষের হলেও মন ভরে না, আরো চাই, বিলিয়নের অপেক্ষা থাকে। তো তখন একটা অ্যালবামে একটাই গান, দুটো গান, দুটো গান, এপিট ওপিট, এপিট ওপিট, okay. এপিট দুটো গান থাকতো, অনলি 9,000। শুনলাম সুপার ডুপার হিট এই দুটা। এটাও বার হলো বাংলার আকাশে, আনাচে কোনাচে আকাশে বাতাসে ছড়িয়ে গেল নতুন ছন্দের, নতুন তালের, নতুন কথার গান। হাইকোর্টের মাঝারে কত ফকির ঘুরে, কয়জন আসল ফকির। এই যে জীবনের একটা মোড় আজম খানের তো পাল্টানো পরে, সেটা কিন্তু বাংলার গানের মোল পাল্টিয়ে গেল। বাংলাদেশে শুরু হলো নতুন এক রাজ্য, সঙ্গীতের রাজ্য। এবং এই রাজ্যের প্রথম রাজমুকুটটা পড়ে আজম খানের মাথায়, এবং এই রাজমুকুটটা যার কৃতিত্ব, সেই পরিয়ে দিল ফিরোজ শাহী। আমি তো শুধু তাদের লেবার, কিন্তু ফিরোজ শাহী তার আনন্দ কোনো সময় সে উচ্ছ্বাস প্রকাশ করতো না। এভাবেই চলে গেল, শুরু হলো নতুন দিগন্ত। কিছুদিন পর আমারটাও আসলো। এটার জনপ্রিয়তা পেয়ে গেল একটা, বিশেষ করে মেয়েদের মধ্যে এটা এত ভাবে আসলো যে এটা বলার বাইরে। ক্রিয়েটিভিটি, আজম খান ছিল রক, এটা আমারটা ছিল পপ ঘরানার, এই দুটো মিলে যখন এগুলো পুরোপুরি রাজত্ব করতে থাকলো, ফিরোজ শাহী দেখলাম সেই তার মধ্যে চলাফেরা করে। আমি একদিন ধরে ওকে নিয়ে গেলাম বাসায়, আচ্ছা, খাওয়া দাওয়া করলাম, বললাম দেখ আমি আমার ঋণটা শোধ করতে চাই। আচ্ছা, সে বললো ঋণ আবার কি শোধ করবি, কীভাবে কী করতে চাস? আমি বললাম তুই তো জানিস তুই আমার জন্য কী করেছিস, আজম খানের জন্য কী করেছিস, এটা তোর অবদান, তুই এটা বুঝিস না? না, এটা সময়ের ব্যাপার। আমাকে যতই বলিস, তুই যদি আমাকে ওই দিন টেস্টি থেকে না দিতি, না তোর সঙ্গে পরিচয় হতো, না তোর মাধ্যমে আমি আজম খানকে চিনতাম, না তুই আজম খান আমার মাধ্যমে নতুন শহর আসতো, এগুলো হলো কোত্থেকে? এই তুই স্বীকার করিস না? ও কথা বলে না, খালি মুচকে মুচকে হাসে। আমি বললাম আমি আগামী সপ্তাহে ইফসা রেকর্ডিং স্টুডিও ভাড়া করব। এটা হচ্ছে ঝিঙ্গা শিল্পী গোষ্ঠীর, ও ওনাদের সাফায়াত সাহেবের স্টুডিও। তো ওখানে ভাড়া করব, যন্ত্রপাতি আমি ঠিক করব, আর তুই এক কাজ কর, তুই গান গাবি, দুটো গান ঠিক কর। বলে আমি কি গান গাবো? আমি তবলা বাজে, আমার তুই বললেই হলো। আমি কই তুই গাবি, বেশি কথা বলিস না, গাবো গাবো, কোনটা গাবো? তুই এক কাজ কর, স্টেজ শো করতাম না, ঘরোয়া শো বেশি করতাম। আমি বললাম তুই সাথের লাউ করবি, আর মন তুই চিনলি না রাখলি না। ও তাকালই শুধু, তুই কী বলিস এগুলা? ও বিশ্বাস করতে পারছে না। চল করবো, আমার কৃতজ্ঞতা দিতে দে, তো এই সুযোগটা আমাকে দিবি না, দে। আমি ওকে হাত জোর করলাম, ও চুপই থাকে। যাই হোক, সময় মতো রেকর্ডিং গেলাম। আমি তো সারাক্ষণই ওখানে বসা, রেকর্ডিং হলো। আবার সেই দৌড়াদৌড়ি, আবার সেই ইসের কাছে গেলাম, মজিদ সাহেবের কাছে। ও চিনলো, ও ওনার, উনি গান করে, গানগুলো শুনলো, বলে ভারী সুন্দর তো। বলে একটা ফিরোজ কি দিবা, নামটা দাও একটা টাইটেল। এই যে ঢুকলো, আচ্ছা, তাকে ফিরোজ সাহেবের কাছে গেলাম, ফিরোজ সাহেব কী নাম দিব? বলে ওর বন্ধু বান্ধবরা ছিল আরও কে জানি, তো সবাই বললো ফিরোজ শাহী দাও। সে তো আবার গান করে, লালনের গানও করে, আর আধ্যাত্মিক গান করে, ওকে শাহী দেওয়া। এই যে আবার মজিদ সাহেবের কাছে গিয়ে নাম দিয়ে আসলাম। তারপরে তার অনুমতি হলো, ওটা বার করবে, চলে গেলাম পদ্মা প্রিন্টার্স। আচ্ছা, ওখান থেকে আমরা সব করতাম, ওটা আমার ব্যক্তিগত। আর ডিজাইনগুলো করতো এনায়েত কবির, আমাদেরই ক্লাসমেট। তো ওর ডিজাইন করা ছিল, প্রত্যেকটা কভারই ও করতো। বলে রাখা ভালো, একেবারে বিনামূল্যে। তো ফিরোজ সাহেব সব কিছু হয়ে গেল, ওর কাছে দিলাম। এখানেও একটা সারপ্রাইজ ছিল, মজিদ ভাই আমাকে এটাকে আমার হাতেই দিল। আচ্ছা, ফিরোজ সাহেবের সঙ্গে অত নাটক করার প্রয়োজন হয়নি, যে বললাম এই দেখ তোর অ্যালবাম। ওই জন্য আমি দেখলাম ও তো স্বভাব একটু অন্যরকম। ও জীবনে অনেক মানুষের, অনেক শিল্পীর, অনেক মানুষের উপকার করেছে। এটাই আল্লাহর একটা, আল্লাহর প্রতিদান তো মানুষের হাতে এইভাবেই দেয়। তা আল্লাহর ইচ্ছা না হলে তো এটা বার হতো না। আমি তো ছিলাম, এই ক্যাসেট আসলো, ফিরোজ শাহীও আমি দেখলাম আকাশে আরেকটি নক্ষত্র ভেসে উঠল, নাম তার ফিরোজ শাহী। আজম খানের একটা মজার ঘটনা আপনি বলেছিলেন, একটা শোতে উনি হঠাৎ করে বললেন যে উনি অসুস্থ, যাবেন না। আপনাকে বললেন, আজম খানের এই দুষ্টামি সবসময় ছিল। জোনাকি হলে শুনছি, তো আমরা অপেক্ষা করছি, খবর আসলো আসতেছে, একটু পরে খবর আসলো একটু অসুস্থ আছে। আমি বললাম বুঝছি, এটা আমার না গেলে চলবে না। তাহলে আমি গেলাম, দেখি মাঠে শুয়ে আছে।
কিরে তুই এরকম করতেছিস কেন? কয় না দোস্ত ভালো লাগতেছে না। তারপরে একটু পরে কানে কানে কয় রাখ না যাই তো, তুই এক কাজ করতে একটু মজা করতেছি। তারপরে আমিও কী করলাম, মজা করে একটা গাড়ি টাড়ি না একটা ভ্যান নিয়ে আসলাম। তো একটা বালিশ আনলো, ওই ভ্যানে শুয়ে গেল, পুরো ভ্যানে তাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম ওই হলের সামনে। এখান থেকে আবার সে চাঙ্গা হয়ে গেল। সেই অনুষ্ঠান তখন হাবলু ছিল, আমার মনে আছে হাবলু তো এখন বিখ্যাত একজন সঙ্গীত পরিচালক। ওর ওই শোটাতে ও প্রথম ওর গেঞ্জি শার্ট খুলে ফেলে খালি গায়ে করে, আচ্ছা সেই জমকালো একটা শো হলো। আচ্ছা এই যে আজম খানের এই দুষ্টামিগুলো, এটা প্রায় ভিন্নভাবে বলতো। একবার চিটাগংয়ে আমরা একটা শো করতে গেলাম, তখন তো সব কিছুই নতুন, শিল্পীদের সেই ব্যাপারটা কীভাবে ছিল জানি না, আমাদের ভাগ্যে যেটা হলো আমরা 15-20 জন গেলাম শো করতে। তো যেখানে আমরা ছিলাম সেখানে দুপুরে খাওয়া দিল। তো আমি বসা, উল্টা দিকে আজম খান, ফিরোজ সে আমার পাশে এরা। তো আমাদের খাওয়া দিল ভাত, ডাল আর অর্ধেক করে ডিম সিদ্ধ, আচ্ছা রান্না করা ডিম সিদ্ধ, আলু। তা আজম খানকে দেয়, আমাকে দিল। আজম খান আমার দিকে তাকালো, তাকে একটা হাসি একটু মুচকে হাসি দিয়ে খায়ালো, এটাই ভাগ্যে আছে, চিন্তা করিস না। দেখ এটা তখন আমরা এগুলো গরজও করতাম না, কি খাওয়া দিল, কি টাকা দিল, এগুলো আমাদের মাথায় কাজ করতো না। আসতো দিতাম, কি দিল কেন তর্ক করা এত না হবে না। এখনকার মতো এগুলো কিছুই না। তখনকার যতটুকু জানি মানুষকে ঠকাতেও ঠকেছে অনেকে, কিন্তু আমাদেরও ঘটনা ঘটেনি তা না। বরিশাল থেকে আসার সময় কিরকম? বরিশালের প্রোগ্রাম গেলাম, খুব জমজমাট প্রোগ্রাম হলো যাত্রা প্যান্ডেলে। ফিরোজ স্যার আমি তাকাচ্ছি, আর যিনি টাকা দেবে তাদের খবরও নাই। পরদিন সকালেই শো, সকালে বিকালে শো, আমাদের আজকেই ফরিদপুর পৌঁছতে হবে। কী করবো, যা ছিল ওটাতেই ফরিদপুর আসলাম, শো করলাম। আজম খান ডাব খেতেন? আজম খান, আমরা একবার রিক্সায় ঘুরছিলাম, হ্যাঁ তো দেখেও ডাব খায়। আমি কই কিরে তুই খাবি একলা? আমি খাবো না। তুই খা, তুই খা। তাতে আমি কিনে আমি খাওয়া শুরু করলাম। তারপরে হাসতে হাসতে বলে, আরে বুঝোস না এটা গরিলা গরিলা, তুই ডাব খা, আমারটা খাই, জিজ্ঞাসা করার দরকার নাই কি খাই, এটা তো দেখাইতে হয় না, এটা গরিলা যুদ্ধ। মানে ওটার মধ্যে কিছু, যাই হোক, তার পছন্দের হয়তো কিছু ছিল। তো আজম খান একেবারে শেষে যখন উনি সিঙ্গাপুর চলে যান চিকিৎসার জন্য, আপনাকে কিছু কথা বলেছিলেন ফোনে, শেষ কথা বলে, হ্যাঁ সেটা কি একটু শেয়ার করবেন? হ্যাঁ, ও যখন অসুস্থ হয় আমি তার বাসায় কয়েকবার গেলাম। তখন অনেক ভিড় থাকতো, কথা বলার মতো সুযোগটা কম ছিল। তো আমি দেখলাম যে একটা কথা বলে চলে আসি, কথা বলার দরকার। তো শুনলাম যে আজম খান সিঙ্গাপুর যাচ্ছে। আমি ফোন দিলাম, রাত ছিল তখন 11টা। আচ্ছা ফোন দিয়ে বলে ভালো করছিস, ভালো করছিস, তোর সাথে আমার কথা আছে, শুন তোরে তো আমি চিনি, আমি যাইতেছি, কে জানে কি হয়। তো তুই তো অভিমানী, তুই তো মুখ দেখে আরও কিছু কস না, তুই কিন্তু অভিমান করে গান ছেড়ে দিস না, মাঠ কিন্তু ফাঁকা। ওইটা মিন করলো যে সৃষ্টিশীল কিছু নাই, কিন্তু তুই রাগ করে ছেড়ে দিস না, গান করিস। তারপরে কুশল বিনিময় যেটুকু হলো। আপনি কি বললেন? আমি তখন খালি একটা কথাই বলছি, আজম আল্লাহর রহমতে তুই ফিরে আয়, তোর সৃষ্টি তো আলাদা জিনিস, আমারটা আলাদা জিনিস, অত কিছু বুঝি না, তুই মাঠ ছাড়িস না। এটাই ছিল শেষ কথা। আচ্ছা, আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে 17 বছর পর একটা অনুষ্ঠান, সেটা সম্পর্কে একটু আমি জানতে চাই। এটা আমার যেটা মনে হয় এবং মনে পড়ে, ইনকিলাব পত্রিকার একজন ডিরেক্টর সাহেব, উনি সম্ভবত এটার পুরো উদ্যোক্তা। উনি যোগাযোগ করলেন, এই ফিরোজ শাহী, ঘুরে ফিরে সেই ফিরোজ শাহী, আবার ফিরোজ শাহের মাধ্যমে আমার সাথে পরিচয়। তো আমি সবাইকে ডাকলাম, বাসায় আসলো, সবাইকে বললাম, ওই ভদ্রলোক ছিলেন, উনি এক্সপ্লেন করলো এবং ঠিক হলো আমার বাড়িতেই রিহার্সাল হবে। 17 বছর পর, এই 17টা বছর আমরা যার মধ্যে এককভাবে ব্যস্ত ছিলাম। তো উনি বললো আমরা একটা রিকনসাইল করি না কেন, আসেন আমরা একটা প্রোগ্রাম করি, সম্পূর্ণ স্পন্সর আমরা করব। তো উনি বলার পরে আমরা সবাই রাজি হলাম। কে কে ছিলেন এটাতে? সবাই, ফিরোজ, আমি, আজম, ফকির আলমগীর, পিলু মুমতাজ। ওকে। খুব অবাক লাগলো আমার কাছে, সেই সময় যারা পরবর্তী জেনারেশনটা উঠে আসছে, মাকসুদ, ফুয়াদ নাসের বাবু, পিয়ারু খান, সবাই, এরা সবাই কিন্তু দেখতে আসছে অনুষ্ঠানটা। তো
তো অনুষ্ঠান শুরু হলো। আমি দেখলাম ওই দিন আজম খানের প্রতি মাকসুদের যে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, উঠে এসে আজম খানকে সালাম করা দেখলাম। এই যে তাদের ভিতরে এই যে সুরগুলা, ব্যাপারগুলো কাজ করছে, নেক্সট জেনারেশন উঠে আসবে, একটা টের পেলাম। আরেকটা জিনিস এখন খুব মনে পড়ছে, সেটা হচ্ছে যে কাদেরি কিবরিয়ার ইমেজটা যখন আমাদের চোখে ভাসে, তাই এটা তার সঙ্গে তো আমার এমনিও একটা ভালো ফ্রেন্ডশিপ ছিল। হ্যাঁ, কিন্তু উনি আমরা 31st নাইট করতে গেলাম, 75-এর 31st নাইট। তখন কক্সবাজারের দুটোই শৈবাল, প্রবাল, আর কিছু নাই। কিন্তু গেলাম 31st নাইট, কত লোক হবে? 50-60 জন লোক হবে। ওতেই যেন একটা বিশাল আনন্দের একটা ব্যাপার। গান বাজনা হলো, 2-2.5 ঘন্টা গান হলো। ঠিক নতুন দিন শুরু হলো যখন, নতুন বছর, প্রোগ্রামটা শেষ হলো, অ্যানাউন্সমেন্ট করে কয়েকটা গান টান করে সবাই ঠিক হলে চল চল সমুদ্র পাড়ে যাই। ওই অত রাতে আমরা সমুদ্র পাড়ে যেয়ে বসলাম। লাকি একান্তের কাছে কিন্তু গিটারটা, তো লাকি একান্ত আমি বলবো বাংলা আধুনিক গানের জনক, যে ভিন্ন কথার, ভিন্ন টাইপ, ভিন্ন সুরের, ভিন্ন কর্ডে লাকি একান্ত ছিল অনন্য এক প্রতিভা। যখন আমরা সবাই মিলে গেলাম, তো লাকি বললো, যে যার মতো গান গাছে, বলো দেখি ও গুনগুন করছে। আমরা সবাই চুপ হয়ে গেলাম। এই সে ধরলো, আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালা প্রাণে সয় না। সুর এইটুকুই করা ছিল। সুরটা শুরুতে কি এরকমই ছিল নাকি একটু না, ডিফারেন্ট ছিল? একটু তো হেরফের কিরকম ছিল। ওটা না, আমার তো তোর মনে পড়ে একটু একটু মানে একটু প্যাটার্নটা ভিন্নতা ছিল। প্যাটার্নটা যে কি? বলে যে মেলোডিটা, হ্যাঁ। আগে যদি জানিতাম, এত কঠিন ছিল না। অথবা আগে যদি জানিতাম, তো এরকম ছিল আর কি। তো জিনিসটা ধরা হলো, সবাই কিন্তু গানটার মুখের পর আর গান নাই, এইটুকুই এইটুকুই অন্তত 10-12 বার করলো। এই রথীন্দ্রনাথ রায়, কাদের একিবার, সবাই আরও যারা ছিল সবাই শুনছে। তো কাদের একিবার শুরুতেই বলে, এই গানটা লাগে আমাকে দিবি। রথীন্দ্রনাথ বলে আমাকে দিবি। আমি কিন্তু কিছু বলছি না। তো এখন এই গানটা যখন তৈরি হয়, আমি তো মনে মনে ঠিক হতো আমার ক্লাসমেট, আমি যা ধরবো, কে দেখি কী করে। ঢাকা আসার একদিন পরে আমি গেলাম ওর বাসায়। বলে, দোস্ত এটা তো করে রাখছি, কি হবে কি হবে জানি না, তবে তুই চাইছ আমাকে একটু ভাবতে দে, তারপরে আপাতত আমি নিজে করি একটু। এটা 1976-এর কথা বলতে। আচ্ছা, 76-ই তো 31st নাইটের মধ্যে 75। তো ও বলে, আমি কিন্তু ওর হাল ছাড়ি না। ওর পেছনে আমি 2-1 দিন পরপরই বাসা যাই, এটা বলি। ও বিরক্ত হয় কি না কে জানে, একটা বন্ধুত্বের দাবি দাওয়া তো থাকেই। তারপরে সে কী করলো, আমাকে বলে, এই গানটা তো লেখার দরকার। গান তো লেখা নাই, কিন্তু ব্যবস্থা হলো, মোহাম্মদ নুরুল হুদা সাহেব, লাকিরই পরিচিত বন্ধু, ওনাকে ধরা হলো আমাদের সামনে। উনি গানটা লেখলো, 2-3 দিন লাগলো। একদিন হঠাৎ, এর 7 দিন 8 দিন পরে, একদম সকালবেলা পয়সা হাজির, বলে তুই যদি আগামীকাল সকালের মধ্যে গানটা রেকর্ডিংয়ে যখন সময় হয় ঢুকতে পারিস, আগামীকালের মধ্যে গানটা তুই গাবি, নাহলে কিন্তু তুই পাবি না। এই সুযোগ একটা দিন আমার হাতে, সকাল থেকে সন্ধ্যা, আমি কোথায় না দৌড়ালাম, এবং আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেল। সেই প্রখ্যাত রহমান ভাইয়ের বাঁশি, কিবোর্ডে লাকি একান্ত নিজে, গিটারে, বেস গিটারে ল্যারি, ড্রামসেরে ইদু, ইশতিয়াকে গিটার, বিখ্যাত বিখ্যাত সবাই, ওরা সময় মতো চলে আসে। লাকিকে বললাম রাতে ডান, বলে কী বলিস তুই, সব রেডি? কে কে আছে বললাম, সত্যি রেডি, যা কালকেই হবে। চলে আসলো, সারাদিন ব্যাপী গানটা হলো। 11টা-12টার দিকে আরম্ভ হয়। আলম ভাইও ছিলেন উনি। তো ওইখানে 6 মিনিট 10 সেকেন্ড গানটা হয়। গানটা ওইখানে শোনার পর প্রথম বার করে নিয়ে আসে, রাত 10টার সময় আমি যাই। আশরাফ সিদ্দিকী সাহেব, বিখ্যাত শিশু সাহিত্যিক, উনি আপনার তালই। হ্যাঁ আমার তাহলে তো ওনাকে শোনালাম। উনি বলে আবার দে, 2বার শুনলো, বলে আমি শিওর তোর এই গান কিন্তু অনেক জনপ্রিয় হবে, তুই দেখিস। গানটা বার হলো, আসলো, গানটা জনপ্রিয় হলো। এখানে একটা ছোট্ট বোঝার ভুল আছে এই প্রজন্মে। অনেকে যেটা জানে যে লাকি একান্ত এটা সুরকার, গীতিকার কিন্তু আরেকজন, এবং
প্রথম কিন্তু লাকি আকান্ত গাওয়ায় আমাকে দিয়ে, এবং সেটা 1976-এ রিলিজ হয়। সেই কভারটাও আছে, সবই আছে। যে এখনকার ছেলেমেয়েরা জানে না এটা, যে মূল গানটা কে করলো। দেখবেন লাকি আকান্তের যখন আসে তখন লেখা থাকে অরিজিনাল। হ্যাঁ, তো লাকি তো এটা গায় 84-এ গায়, এটা নতুন করে। এবং এখানে একটা জায়গা আছে যেটা লাকির নিজেরও না, আরেকজনের, কিন্তু দেখ পুরো কোনটা গানটা কোনটা? একটা যে কোনো একটা সুরের, আচ্ছা। যেমন এই যে এই জ্বালায়ার প্রাণে সয় না যে, এটা কিন্তু লাকির সুরে ছিল না, কিন্তু মূল রেকর্ড তো আছে। হ্যাঁ, ওটার মধ্যে এটা নাই, কিন্তু আমিও তো জানি এটা নাই। এটা গাইতে গাইতে একজনের মুখ থেকে বার হয়, ওটাই পরে চলে যায়। কে এসে মানে এটা আমি নাই বলি। আচ্ছা, ওকে। এটা ও গাচ্ছে গাইতে গাইতে একদিন ও তার আবেগের চোটে এই লাইনটা দেয়, এটাই পরে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জ্বালার প্রাণে। হ্যাঁ, এবং লাকি নিজেও এটাই করছে। তো যাই হোক, এখন এই গানটা রিলিজ হওয়ার পর এই যে মানুষজন, আমি নতুন প্রজন্মকে বলতে চাই, গানটা অবশ্যই এটার দুজনের সত্ত্বাধিকারী পরে একজন গীতিকারের নাম তো প্রথমে আসে, কিন্তু এটা আমরা অনেকেই জানি না। তারপরের স্থানটি পায় হলো সুরকার, তো গীতিকার মোহাম্মদ নুরুল হুদা। জি। এটা কিন্তু জানতে হবে, অরিজিনালি লিখতে হলে কিন্তু তার নামও আসতে হবে। লাকি আকান্ত সুরকার, আর গানটা প্রথম গাই আমি। এটা লাকি আকান্তের ইচ্ছা প্রকাশেই গাওয়া হয়, আমার চাওয়া ছিল, শখ করে উনি গায়। তো এটা তো লাকিরই গান, লাকি গান তো গাবেই, এটাই তো স্বাভাবিক, অনবদ্য একটা সৃষ্টি। এই জন্য এখানেও কথার ফাঁকে চলে আসে, যখন লাকি মারা যায় তারও ঠিক 7 দিন আগে আমি ওকে দেখতে যাই হাসপাতালে। তো শুয়ে আছে, তো দূরের থেকে আমাকে চিনতে পারে, আমাকে ডাক দেয়। কাছাকাছি যে ও কানে কানে আমাকে বলে, তুই জানিস যে তোর গলাটা কি, তোর একটাই সম্পদ তোর কণ্ঠ। তুইও ঠিক ওই আজম খানের কথাটা বললো, তুই কিন্তু গান খাওয়া ছাড়বি না, তোর এই গলা কিন্তু কারো নাই, তুই গান গা। তুই জানিস না তুই কি গেয়েছিলি মামুনিয়া, আগে যদি জানিতাম। তো আমারই গান, ওরই গান ছিল। তুই এরকম গান আর কত পাবি জানি না, কিন্তু গান করা ছাড়বি না। এই ছিল লাকি আকান্তের সাথে আমার শেষ কথা। তো চলে আসে, তা আমার কথার অত্যন্ত শ্রদ্ধা ভরে আমি বলতে চাই যে লাকি আকান্তের এই সুর দেওয়াটা আমার ভাগ্যে জুটেছিল 76 সনে। এটা আমি গর্ব করে বলছি না, আমি সেই ভাগ্যের কথাই বলছি। ওই গান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি চলে এলাম শুধু সঙ্গীতের শ্রোতাদের কাছে। এই গান না হলে হয়তো এভাবে আশাও হতো না। আমি চিরকৃতজ্ঞ লাকি, তুমিও পারে ভালো থেকো। এবং এই প্রসঙ্গে আবার বলবো, লাকির যে ছোট ভাই হ্যাপি আকান্ত, এ ছিল আরেক ট্যালেন্ট। ও যদি বেঁচে থাকতো, আমি জানি না, আমি বলবো না লাকিকে ছাড়িয়ে যেতে, সব কথা এখানে আসে না, কিন্তু ছন্দে সুরের জ্ঞানে ও ছিল এক্সট্রাঅর্ডিনারি একটা ট্যালেন্ট। ও কেন জানি না, ও আমাকে খুব পছন্দ করতো, প্রায় চলে আসতো আমার কাছে। এবং সেই সূত্রে তখন নয়ন মুন্সি একটা ছেলের সঙ্গে, অভাবনীয় গিটারিস্ট, আরেকটা ট্যালেন্ট। মানে এই দুইজন ট্যালেন্ট, তাদের সঙ্গে আমার যে কী হৃদ্যতা, এটা আমি বলতে পারবো না। কেন ওরা আমাকে পছন্দ করতো, চলে আসতো, একসঙ্গে থাকতাম, রাতে খাওয়া দাওয়া করে সারা রাত গান হতো আমার বাসাতেই। হ্যাপি আকান্তে এত ট্যালেন্টেড এটা আমি জানছি আরও পরে। তেমন ধরো আমি কথাটা বলি, বরিশাল থেকে আসলাম, হ্যাপি তখন আমাদের সঙ্গে কিবোর্ড বাজাতো। তো যে কারণেই হোক, ও তখন একটা ধুনের মধ্যে ছিল। তো গানটা যখন শেষ হয়, এই 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 যে গানটা, মামুনিয়া গানটা গাচ্ছিলাম, মামুনি 1 2 3 4, আবার ওকে দেখলাম যে ও এক ধরনের ঘুমের মতোই শুয়ে গেছে স্টেজের উপরে, এই কিবোর্ডে মাথা দিয়ে। তখন আমি বললাম কী হবে কে জানে, 1 2 3 4, আবারও ঠিক ধরে বসলো। এখন ও যে জগতেই থাকুক না কেন, ওর সুরের প্রতি যে মূর্ছনা, সুরের যে দেয়, এটাও একটা আশ্চর্য ট্যালেন্ট। মানে ঘুম মানে একটু ডিজি ছিলেন যে কোনো কারণে, হ্যাঁ, হি ইজ এ গ্রেট ট্যালেন্ট। হ্যাঁ। আর নয়ন মুন্সি তো ক্যানাডা চলে গেল, এবং ওখানে তো স্নোর কার অ্যাক্সিডেন্টে মারা গেল। এই আরেকটা ট্যালেন্ট। ও তখন গিয়েই বিদেশের ওকে লুফে নেয়, সাদা চামড়ার ব্যান্ড, সোজা কথা, তাকে লুফে নেয় কি এমনি। সেই ট্যালেন্ট না থাকলে কি হয়, নয়ন মুন্সি বেঁচে থাকলাম শিওর আজকে নর্থ আমেরিকার একটা কিছু হতো।
এবং হ্যাপি অ্যাকাউন্ট থাকলে আজকে ভারতবর্ষের পুরো পাক ভারতে এই আমাদের বাংলাদেশ থেকে এই পুরো সাবকন্টিনেন্টেই হয়তো বা রিপ্রেজেন্ট করতো। এই সব অদ্ভুত ট্যালেন্টগুলো থাকলো না, চলে গেল। এটা আমার খুব মনে পড়ে। নয়ন মুন্সী গান করতে পারেননি এখানে? হ্যাঁ, এখানে এখানে কিছু এখানে প্রকাশ করেননি? ওর গান আমি করছি তো। আচ্ছা, কোনটা? হ্যাঁ, মনে নাই কথা, আমি করছি, কোনো প্রকাশ পায়নি, আচ্ছা, স্টেজে করতাম। তো নয়ন মুন্সীর ভাই আবার হচ্ছেন আলমগীর। আলমগীর পাকিস্তানের, আচ্ছা। ও থাকে আমেরিকাতে এখন। আচ্ছা, আলমগীর ওই যে বাংলাদেশের 76-77 এসে গান করলো না, আমার ভাষায় নিয়ে ডুবাইনি, একদম পুরো মারমার কাট। আলমগীরের গলাও খুব চমৎকার, সুন্দর গান করে। আরেকটা জিনিস হচ্ছে এই যে নানান কিছু নিয়ে কনফিউশন আছে, কার সৃষ্টি, কোথা থেকে এলো, এরকম তো নানান কিছু থাকে। উচ্চারণ ব্যান্ডের নাম নিয়ে একটা একজনের কথা আপনি বলেছিলেন। হ্যাঁ, এখানে বেশ কিছু কনফিউশন কাজ করে। আজম খান যখন সেপারেট হয়ে গেল, ওর খুব ইচ্ছা একটা ব্যান্ড করবে। কী নাম আমাকেই ধরলো। এই ফিরোজ সাহেব থাকলো, আজম খান বলে একটা নাম দে, একটা নাম কী করা যায়। আমি ধরলাম ঢাকা কুরিয়ারের যে সম্পাদক এনায়েতুল্লাহ খান, ওকে বললাম ভাই একটা নাম দাও, এমন একটা নাম দাও যেন মানুষের মনে গেঁথে যায়। ও ভাবনা চিন্তা করে পরের সপ্তাহে নাম দিল উচ্চারণ। আজম খানের তো খুব পছন্দ হয়ে গেল উচ্চারণ যার নাম করে যেই ব্যান্ডটা এখন আছে, ওরাও জানতে চায় না নাকি জানে না বুঝি না, এটা যে কার দেওয়া নাম ওদের তো জানা উচিত। এগুলো ইতিহাস কখনোই মুছে ফেলা যায় না। ইতিহাস যেটা সত্য সেটা বেরিয়ে আসবেই। আমি ওই দিন ঢাকা ক্লাবে গান করতে গেলাম, দেখি ওই এনায়েতুল্লাহ খানও আনন্দের ছলে নাচতে আছে। আমি তখন বললাম যে আজকে এখানে এই লোকটি আছে যে আজম খানের সেই উচ্চারণ ব্যান্ডের যে নাম দিয়েছে, আজকে কিন্তু সে এখানে আচ্ছা, দাঁড়ালো। যখন কথাটা বললাম তার নাম কি, তার আবেগ যে ভরে উঠল, স্টেজে উঠে আমাকে জড়িয়ে ধরলো। এই যে স্বীকারোক্তি, মানুষের কথা মানুষের মানতে হবে। ফিরোজ শাহের নাম কটা লোক নেয় আমি জানি না, কিন্তু ফিরোজ শাহ যদি তৎপর না থাকতো আজকে বাংলা ব্যান্ডের ইতিহাস হয়তো আরেকটা হতো। ঝিঙ্গা শিল্পী গোষ্ঠী, যেটা কাদের কিবরিয়া প্রসঙ্গে আমি একটু আগে বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে উনি ওখানে ড্রামস বাজাতেন। হ্যাঁ, এইটা সে একটু, পরে আরো ছিল জালাল নামে। আচ্ছা, কিন্তু এইটা বেশ আমার কাছে অন্যরকম লেগেছে যে উনি ড্রামস বাজাচ্ছেন। হ্যাঁ, সে ড্রামসও করতো, গানও গাইতো। আচ্ছা আচ্ছা জালাল ভাই ও আরেকজন করতো, আবেদিন ছিল আচ্ছা, নারায়ণগঞ্জের। এরা সবাই জিঙ্গা গোষ্ঠীর সাথে কোনো না কোনোভাবে জড়িত। সায়রা নাজমা, এরা তো অদ্ভুত। সেই যুগে যে তারা তো পশ্চিম পাকিস্তানের সময় থেকে আসছে, স্বাধীনতার আগ থেকেই জিঙ্গা শিল্পী গোষ্ঠী। এরপরে স্বাধীনতার পরপর বাংলাদেশে আসলো পিলু মমতাজ, বিখ্যাত একটি অত্যন্ত সাহসী, এবং সেই সময় নারীদের স্টেজে এই জিনিসগুলো খুব ছিলই না ধরতে গেলে, কারো না কারো তো আসতে হবে। পিলু মমতাজ ছিল তার একজন। এরপরে সাবাত আলী, সেও কিন্তু কম না। তো এই যে আপনার সঙ্গীতের জার্নির নানান ফেস, এর মধ্যে আপনি আরবান যে মিউজিক অ্যাপ্রোচ, এই জায়গাতে থেকেই আপনি গান করেছেন, কিন্তু আপনি একটা সময় গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, সেটা কেন? গ্রামে আমি যাই আজ থেকে প্রায় 40 বছর আগে। তার আগে বহু আগে ছিল, ছোটোবেলাটা না, 40 বছর আগে আমার বাবা মারা যাওয়ার পর তখন থাকে না 40 খাওয়ানো হয়। এই 40 দিনের দিন যে খাওয়াটা হবে তার দাওয়াতটা দেওয়ার দায়িত্ব পড়লো আমার হাতে। তুমি যাও গ্রামের লোকদের দাওয়াত দিয়ে আসো। বর্ষাকাল ছিল, নৌকায় দাওয়াত দিয়ে যখন ভিটা আসলাম, আমার চাচা ছিল, সেন্টু চাচা। উনি অমায়িক একটা মানুষ, দুর্দান্ত মনের একটা মানুষ। তো উনি আমাকে বললো এইটা তোমাদের ভিটা একদম খালি, কিচ্ছু নাই। তো কিছুটা স্মৃতিতে আসলো, পেছনে একটা কাঠের ঘর ছিল, দাদি থাকতো, সেটাও ঢাকায় দাদি নিয়ে এসেছিল। তো ভিটাটা খালি চেয়ে থাকলাম অনেকক্ষণ, মনে মনে ভাবলাম একটা কিছু করা দরকার, মার কাছে যাই বলবো। 40 শেষ কাজ হলো, মার কাছে গিয়ে বললাম মা আমি একটা কিছু বানাতে চাই এই ভিটায়, ওখান থেকে একটা কিছু শুরু করতে চাই। হঠাৎ বলে যে তোর বাবা কিন্তু বলে গেল জীবনে বেঁচে থাকতে সে কিছু করলো না, ভালো তুই কর, আমি তোর সাথে আছি। এই ওয়াহিদুদ্দিন জনকল্যাণ ট্রাস্ট নামে একটা সংস্থা হলো, ওইখানে প্রথম
ভিত্তিপত্র করা হলো। সেখান থেকে ওটাই ধারণার মূল কেন্দ্র হলো ট্রাস্টার ভবন, এটাই হবে মূল উদ্দেশ্য। দুইটা, সামাজিক সহযোগিতা এবং এডুকেশন। সামাজিক সহযোগিতার মধ্যে চিকিৎসা হতে পারে, বিয়ে শাদী হতে পারে, আর এডুকেশন তো এডুকেশনে আমরা যতটুকু পারি এইভাবে নীরবে শুরু হলো। আজ থেকে 40 বছর আগেই আমার যাওয়া। আচ্ছা, সেই যাওয়া থেকে কেন জানি গ্রামকে আমার খুব ভালো লাগা শুরু হয়ে গেল, এবং আস্তে আস্তে আমি একটা একটা করে ইটের মতো উঠে না এরকম উঠানো শুরু করলাম, এবং বোনেরা আগে আসলো। আজ পর্যন্ত আমার যে বড় বোন, ছোট বোন করেছে এক সময়, মেজ বোন একটু একটু, আমার ছোটগুলা, বড় বোন একদম উজাড়কৃতভাবে নিজেকে পূর্ণ একদম প্রকাশ করলো, তুই যা লাগে মসজিদের জন্য করতে থাক। এবং এখানে আমি এটুকু আজকে ছোট্ট দুটা কথা বলবো। আমি জানি না এটা সেদিন আমি বেঁচে থাকবো কিনা, এগুলা যখন পরবর্তীতে কত বছর, আজকে কালকে না বহু বছর পর মানুষ যেদিন দেখবে আবারও কোনো দিন, আমি এটুকু বলতে পারি, ওই যে ছোট্ট জায়গাটা আমার বাপের ভিটাটা, এটা নিশ্চয়ই কিছু একটা হতে যাচ্ছে। আমি শুধু এটুকু বললাম। কিছুটা আপনি আমার সাথে শেয়ার করেছেন। যাই হোক, আরেকটা জিনিস আমার মনে আসলো, আপনি বড় একটা অসুস্থতার মধ্য দিয়ে গেছেন 4-5 বছর আগে। হাবিব ভাই একটা স্বপ্ন দেখেছিলেন আপনাকে নিয়ে। কে? হাবিব, হ্যাঁ। হ্যাঁ, সেই স্বপ্নটার সাথে কানেক্ট করে অসুস্থতাটা একটু শুনতে চাই। স্বপ্নটা আমি অবাক হয়ে যাই। হাবিব যে স্বপ্নটা দেখে আমাকে খালি বলল, সে বলল যে আমি একটা স্বপ্ন দেখলাম, একটা সাদা কাপড় পরা একটা লোক তোমাকে সাদা কবুতর পালতে বলছে, এইটুক তুমি করো। এটাও কিন্তু এখন অনগোয়িং প্রসেসে, ফাইনালি এটা বসবে, কেন আমার অনেক কাজকর্ম চলছে। আর 7 দিন পরে আবার বললো, আমি একটা স্বপ্ন দেখলাম তুমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছ, সিঁড়ি থেকে পড়ে অবাক নয় না তুমি আমার দিকে চেয়ে আছো। তারপর বলে আমি তোমার যখন হসপিটালে নিয়ে যাই সিএমএইচে, তখন ঠিক এই দৃষ্টিটা দিয়েই তুমি আমার দিকে তাকিয়েছিলে। তো ডাক্তার খালি বলল, এটা আপনার ভাগ্য যে আল্লাহ ওনাকে একটা সুস্থতার দিকে নিয়ে যাচ্ছেন। প্রথম প্রশ্ন করেছিল ডাক্তার, তো উনি কি সিগারেট ড্রিঙ্কস এসব করে কিনা? তখন আমি বললাম না, উনি এসব কিছু করে না। তখন বলল, থ্যাঙ্কস গড, ওষুধ হয়তো কাজে লাগতে পারে। তো আমি যেটা শুনেছি, আমার 58% লাংস ড্যামেজ হয়ে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসা এক আল্লাহ। আরেকটা ঘটনা ঘটলো ওই পরপরই, আমার মাথার কাছে গ্রামে একটা তাক ছিল, এটা কোরআন শরীফের কিছু ছোটোখাটো ছোটো ছোটো বইয়ের মতো, স্টিকারের মতো আল্লাহ মোহাম্মদের। হঠাৎ করে কথা নেই বার্তা নেই, ওই কোরআন শরীফ এবং ওগুলো আমার ডান চোখে এসে পড়লো, সব ফুলে টুলে গেল। ঠিক একদিন নাইও, এবং আজও ওটার স্পর্শ আমার লাগে, আজও। এত ডাক্তার দেখলো, এত কিছু দেখলো, আজও এটার স্পর্শ আমি পাই। কেন? এর কোনো জবাব আমার কাছে নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই স্বপ্নের কথা, স্বপ্নের ইন্টারপ্রিটেশন আপনার কাছে কি? আমার কাছে দুটা লাগে। হ্যাঁ, স্বপ্নের আসল যে রহস্যটা, ওটা আমি আলোচনা করতে চাই না, বাট আমি এটুকু বলবো, স্বপ্ন যেটা মানুষ ঘুমের ঘরে দেখে, যেটা আমরা শুনি, কেউ বলে ইলিউশন, কেউ বলে এটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেয়, এটা এই কারণে হয়, তুমি যা ভাবো তাই দেখো। কিন্তু আমার কিছু অভিজ্ঞতা থেকে বলছি, স্বপ্ন ইজ এ মেসেজ। ওকে। এটা আমি আপনাকে শুধু এটুকুই বললাম। আপনার কাছে প্রাণ, প্রাণ কি? প্রাণ, এটা তো ভারী একটা সুন্দর প্রশ্ন, অসম্ভব সুন্দর প্রশ্ন। এই দেহতেই প্রাণ আসে, এই দেহ থেকেই প্রাণ চলে যায়, তাহলে প্রাণটা কি? আমরা কি বলতে পারি না প্রাণটা ওই উপরের আসমানেরই একটি অংশ, একটু 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 করে জীবের প্রতি আসে। জীব বলতে তো শুধু মানুষ না, সমস্ত জীবের প্রতি আসে। যেই কারণে আমার কাছে শুধু মনে হয় যে পৃথিবীতে কাউকে অবজ্ঞা করো না, সে পিঁপড়ে হোক আর যাই হোক, এটাও প্রাণেরই খেলা। ভালোবাসো, সবাইকে সবাই ভালোবাসো। প্রাণ হলো এমন একটা জিনিস যা চোখে দেখা যায় না, যা ধরা যায় না, কিন্তু যেন মনে হয় চারপাশেই ঘোরাঘুরি করছে, এমন একটা বস্তু প্রাণ। আচ্ছা, প্রেম? প্রেম ছাড়া তো পৃথিবীতে কিছুই হবে না। প্রেমটা তো প্রাণেরই একটা অংশ।
প্রেম আমরা যদি শুধু বুঝি প্রেম একটা যৌবনের প্রতীক, নারীর প্রতি ভালোবাসা, বন্ধুত্ব, না, এটা একটা দিক হতে পারে মাত্র। প্রেম সব কিছুর প্রতি। সবচেয়ে বড় প্রেম তো একটা সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টির প্রতি। বাবা মা যখন পৃথিবীতে আসে, মা যখন তার বুকে নিয়ে দুধটা খাওয়ায়, ওর চাইতে বড় প্রেম আর কি হতে পারে? এটা দিয়েই তো একটা সন্তান গজে ওঠে। বাপ হাবিব যখন 17 দিন বয়সে আমি তাকে কোলে নিই, ও কোলে ওঠেই কিন্তু সে কান্না শুরু করে দেয়। তো এইটাকে আমি বলবো এটাও ছিল একটা প্রেম। এই প্রেমটা দেখা যায় না। সুতরাং প্রেম যদি মানুষ দেখতে পেত, তাহলে প্রেমের কাছে মানুষ ভিড়তে পারতো না। প্রেমের এতই বিশালতা, প্রেমের এতই ভালোবাসার শক্তি, এই প্রেম যদি মানুষ দেখতে পারত, তাহলে মানুষ টিকতে পারতো না। প্রেম আমার কাছে লাগে বেহেশতেরই একটা টুকরা। বিশ্বাস? বাহ, প্রশ্নগুলো তো সেরকমই আসছে। বিশ্বাস, খোদার প্রতি মানুষের সম্পর্কটা আরেক নামই তো বিশ্বাস। তো এটার থেকেই বিশ্বাসটা বুঝে নেন, বিশ্বাস কত বড় জিনিস, যাকে দেখা যায় না, যে ধরা দেয় না। কোটিগত তার নবী রসুলদের ছাড়া সেই প্রেমের সেই বিশ্বাস যদি না থাকতো, আজকে কি পৃথিবীতে কিছু টিকত? যতটুকুই হোক, যত আঙ্গিকেই হোক, নাস্তিকের যতই সৃষ্টি হোক, যতই অবিশ্বাসের ব্যাপার আসুক, সব কিছুর পরে আজকে আসমান এবং এই যে জমিন, এই জিনিসটার যে সমন্বয়, এটার নামই তো বিশ্বাস। আচ্ছা, আর আলো কি আপনার কাছে? আলো, 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 এই যে আজকে দেখি আলো, আলো আমার কাছে মনে হয় যে অন্ধকারের আরেকটি দিক আমার কাছে মনে হয়। কারণ অন্ধকারটাই সত্য। যখন আমি পৃথিবীতে ছিলাম না, আমি তো জানি না, তো আমার কাছে অন্ধকারই মনে হয়। তো আলো অন্ধকারেরই একটি অংশ, যেটা অন্ধকার থেকে বেরিয়ে এসে আমাকে কিছুক্ষণের জন্য জ্যোতি দেয়, আবার সে অন্ধকারেই চলে যায়। এটাই আলো। আচ্ছা, এটা কিন্তু এখন তো আমার ফিলিং দিচ্ছে। হ্যাঁ, একদমই। আর হচ্ছে শব্দ আপনার কাছে কি? শব্দ আমি দুভাবে আনি। একটা হলো সমুদ্রের গর্জনটা যখন শুনি, এবার অদ্ভুত শব্দ। এই শব্দটার আমি মাঝে মাঝে খুব চিন্তা করি। আমি হাবিবকে নিয়েও ভাবি, হাবিবের সবচেয়ে প্রিয় জিনিস হলো সমুদ্র। আচ্ছা, তো সমুদ্র প্রেমিক সে খুব বেশি। এবং আরেকটা শব্দ হলো ছোট শিশু যখন জন্ম নেয়, সে একটা শব্দ করে পৃথিবীতে এসে। এই যে শব্দটা, সে কী বলতে চায় জানি না, কি বোঝাতে চায় জানি না, কিন্তু আমি এটুকু বুঝি সমুদ্র কিছু বলতে চায়। সে মাটিতে আছড়ে পড়ে সে যে কিছু শব্দ দিচ্ছে, গর্জন দিচ্ছে, কি যেন বলতে চায়, হয়তো আমরা বুঝি না। যারা বোঝার তারা ঠিকই বুঝছে। ওই বাচ্চা শিশুটি এসে যখন কিছু বলতে চায়, কিছু ধারণা দিতে চায়, সেটাও আমরা হয়তো বুঝি না, শুধু শব্দটাই শুনি। আমি বলতে পারবো না শব্দ কি, তবে এইটুকু বলতে পারবো, শব্দ একটি বিরাট পাথরের মতো বিশাল একটা পাহাড়ের ওজনটা নিয়ে ঘোরাফেরা করে। মা এবং মাতৃভূমি, এটার একটা ভূমি, মাতৃভূমি এবং মা। তো সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি যে আপনার একটা গান আছে, এমন একটা মা দেনা, এইটার স্টোরিটায় আপনি আমি এই উত্তরে চলে যেতাম। হ্যাঁ, আমার গানটা যখন জনপ্রিয়তাও পেয়ে যায় অসম্ভব, যেটা আমাকে আকাশচুম্বিতে নিয়ে গিয়েছিল, আমি এটাকে গাইতাম আর মাকে ভাবতাম। হঠাৎ 2 থেকে 3 বছর পর আমার মন চাইলো আমি প্রশ্নটা, আমার যে গানটা লিখেছে তাকে প্রশ্নটা করি। কে লিখেছেন? নাসির আহমেদ অপু। হ্যাঁ, ওরই সুর, বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একজন ডেন্টিস্ট, ওরই লেখা। তো এখানে যখন তাকে বললাম, আচ্ছা তুমি এমন একটা মাদেনা গানটা লিখলে কি ভেবে, কি মনে করে? আমি বললাম, কেন, মাকে নিয়ে ভাবি, মাকে নিয়ে গাই। বলে, হ্যাঁ তুমি ঠিক আছো, কিন্তু আমি লিখেছি আমার এই দেশমাতৃক ভূমিকে দিয়ে। এই মাটিতে, এই মাটিকে আমি মা রাখতে চাই। এখান থেকে এই মাটির সন্তানেরা উঠে আসবে, কাঁদবে, হাসবে, কষ্ট করবে, এবং তারা একটি সুন্দর মাতৃভূমি গড়ে তুলবে। এখানেই ছিল তার কনসেপ্ট। এবং আজকের এই প্রশ্নটাও আমাকে আবার ওখানেই ফিরিয়ে নিয়ে গেল। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। আমরা কথার সুরে পারফরমেন্সে গানটা গেয়ে যাই, কিন্তু আমি যদি ভাবি এমন একটা মা দেনা,
যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, মানে ভালোবাসতে জানে, গড়তেও জানে, কষ্ট করতে জানে। মানুষ কাঁদে কখন? দুঃখ থেকে। দুঃখ থেকেই তো ভালো কিছু সৃষ্টি। আমার মনে হয় লেখক যেটা আমাকে বোঝাতে চেয়েছে আমি বুঝতে পেরেছি। একটি ভালো মা না হলে, এই মাতৃভূমি ভালো একটা না হলে তার সন্তানরাই বা কেমনে কীভাবে আবার এই সন্তানটাই তো মাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তুলবে। আমাদের ভালো সন্তান চাই, আমাদের ভালো মা চাই। এখানে এই পর্যায়ে আজকে এসে আপনি কি আপনার সেই মাকে খুঁজে পেয়েছেন, যে মায়ের কথা আপনি এত বছর আগে বলেছিলেন আপনার গানের মাধ্যমে, অন্যের কথায়? অবশ্যই পুরোপুরি পাইনি, কিন্তু একটা মায়ের অন্বেষণে উন্মুখ হয়ে বসে আছি। আমার বিশ্বাস একদিন মা আসবে। আগে যদি জানিতাম যে গানটা, সেটার রেফারেন্সে আরেকটা গান আমার মনে পড়ে, সেটা হচ্ছে স্মৃতির সেই পটে। এই গানটার সাথে আবার আপনার একটা আমার একটা একেবারে জীবনের ঘটনা যদি, হ্যাঁ, এটা একটু আগে শুনি। এই গানের আলটিমেটাম হলো হাবিব। এখন যেটাই হোক, এটা প্রাকৃতিক পর্যায়ে হোক, আমার একদিন আমাকে ফোন দিল নায়িকা কবরী, বলে তোমাকে এক বাসায় নিয়ে যাবো গান করতে। আচ্ছা, কবরের কথা তো তখন একটা মিষ্টি হুকুম। তো গেলাম স্বামীবাগ, দেখলাম যে একজন প্রডিউসার ওখানে নাসিরউদ্দিন দিলু মারা গেছেন, তার বাসায় অনুষ্ঠানটা, ঘরোয়া সঙ্গীত। এখানে গান বাজনার যখন শেষ হয়, শেষের দিকে একটা মেয়ে, সুন্দরী মেয়ে এসে বললো যে আমার জন্য আমার একটা গান শোনাবেন। আমি বললাম হ্যাঁ, কোনটা? বলে স্মৃতিরও সেই পটে। বললাম বাহ, গানটা আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। গাইলাম, 2 বার হলো। এরপর ব্রেক পড়লো খাওয়া দাওয়ার। আমি একটু চালাকি করে তাকে বললাম, মাত্র বিদেশ থেকে আসা, একটু ঢং ঢং দেখাই। বললাম আমাকে একটা কাঁটা দেন না, আমি খাবো। তো আমি চাই একটু আসুক, কথার সুযোগ পাই। তো কাঁটা নিয়ে আসলো। আমি আস্তে করে বললাম এটা আমার টেলিফোন নাম্বার, আপনি নাম্বারটা দিবেন? তাকালো, কিছুক্ষণ পর দিল। তো পর্ব শেষ, পাশে আসলাম, ফোনে কথা শুরু হলো। 8 মাস খোলা জিপে তাকে একরকম হাইজ্যাক করে নিয়ে আসলাম ইত্তেফাক অফিসের সামনে। কথা হলো ওখানে আসবে, ওখানে এসে আমরা একসাথে পালাবো। তো আমার এক বন্ধু ছিল রুমি নামে, এটা আরেকজন। তো ওর জিপে করে আসছিলাম, উঠলাম, তার বাসায় গেলাম, বিয়েটা হয়ে গেল। সেখান থেকে বংশবৃদ্ধি, সেখান থেকেই আজকে হাবিবের মাই ছিল সেই ঘটনার মূল নায়িকা। দীপু আচ্ছা, জীবনের প্রথম বিবাহ বন্ধনের আবদ্ধের আনন্দ বেদনা যাই বলেন, একটা স্মৃতিময় ঘটনা রয়ে গেল। আর হাবিব যখন পেটে আসে, তখন কিন্তু আমরা একটা সমুদ্র জার্নি করছিলাম, হিজবুল বাহার। আচ্ছা, দ্বিতীয় হিজবুল বাহারে যখন যাব, তখন হাবিবের মা বলছে যে আমি তো খুব ইচ্ছা ছিল সমুদ্র দেখবো। এটা সে আর বলে না যে যাবে। তো আমি জানি পেটে হাবিব, হাবিব তো না, জানি পেটে সন্তান। তো চলো কি হবে, কেন আমাদের একটা আলাদা রুম দিল, ওটাই ছিলাম। গিন্দি নিয়ে যাওয়াতে এটা সুবিধা। তারপরে হাবিবের জন্ম হলো, আসলো। আমি কি জানি না এটা কাকতালীয় কি না, হাবিব সমুদ্রের জন্য কিন্তু অস্থিরে থাকে সবসময়। এটা তার ভিতরে সমুদ্র মানে কক্সবাজার চলে যায় কিছুদিন পর পরই। সমুদ্র সৈকত তার একটা কিসের জায়গা জানি না, কিন্তু আমার মনে পড়ে ও তো সমুদ্রের ছিল, তখন মায়ের পেটে ছিল, মায়ের গর্ভে ছিল। সেটারই রিফ্লেকশন কিনা জানি না। তো আপনার ইডেন কলেজে একটা শোয়ের আছে, ঘটনা আছে। এটাও তো দারুণ ঘটনা। এটা প্রোগ্রাম গেল, হাবিব, ছোট্ট হাবিব তখন ছিল। তো গান টান করলাম, আমার একটা সাদা গাড়ি ছিল, ভেতরে পার্কিং জায়গা ছিল না, গাড়িটা পার্কিংয়ে রেখেছিলাম। তখন তো হাইজ্যাক চুরির ভয়ও ছিল না। তো অনুষ্ঠান শেষে এসে দেখি সাদা গাড়িতে সামনে সমস্ত অন্তত 30-40টা লিপস্টিকের ছাপ। তার মানে ওই নিশ্চয় মেয়েরা আসছিল। ওরা যখন জানছে এটা ফেরদৌস ভাইদের গাড়ি, একদম দরজার সামনে বনের টনের সব লিপস্টিকে ভরা। এটাও একটা হাবিব এটা মনে করে আর হাসে, বলে আবার। তো এই উপদ্রব কি করে ভাবি সামাল দিয়েছেন? কোনটা? মানে এই যে মেয়েরা তো সারাক্ষণই আপনাকে এক্সপেক্ট করছে। সামাল, এই প্রথমটা হলো বুদ্ধিমতী মেয়েদের প্রথম
ঘটনাই হওয়া উচিত সামাল দেওয়া। আচ্ছা, পুরুষকে কখনো দাবিয়ে ব্যাঘ্র থেকে শিয়াল আনা যায় না, কিন্তু বাঘ যদি আবার আপন মনে সততার সাথে চলে, ও দেখবেন তার চলন বলনই হয়ে যায় আলাদা। আচ্ছা, তো সেই সময়ে আপনি মামুনিয়ার মতো একটা গান করছেন যেটার মধ্যে অনেক কিছু আছে, মানে আমি যদি বলি আধুনিকতা, কথার যে গাঁথুনি, সেই জায়গায় আমার মনে পড়ে সাদা কালো টিভিতে আপনি গানটা গাইছেন, মানে যে কারো এটা ভালো লাগছে, ছোটরাও যখন যেমন এমন শুনছে। একটা মাথে না, আব্দুল্লাহ আবু সাইদ স্যার, স্যার যখন আমাকে প্রথম ডাকে যে একটা জিনিস তৈরি করে দাও, ওই দিনই তাকে আমি একটা শর্ত দিয়েছিলাম, তো স্যার আমি দিতে পারবো মাত্র এমন একটা মাদানা করা গানটা, আমার এই গানটা আমি টিভিতে গাবো, আমি চ্যানেল পাচ্ছি না, আপনি আমাকে যদি গাইতে দেন আমি আপনার পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করবো। বলে গানটা শোনাও দেখি। পরদিন নিয়ে গেলাম, গানটা উনি 2বার না 3বার শুনলো, শুনে বলে আমার এখানে নেওয়া তো দূরের কথা, আমি তোমাকে বলে দিই আজ থেকে 20 বছর পরেও দেখবে গানটা একই জনপ্রিয়। আমি দেখলাম 50 বছর চলে যাচ্ছে, তারপরেও একই জনপ্রিয়। আব্দুল্লাহ আবু সাঈদের কানে যদি এটা এই শোনার পরে যদি উনি বলেন, তাহলে বুঝে নেন তার কত ভালো লেগেছে। এই সুবাদে আমি সুযোগটাও পেয়েছিলাম, এবং ওটাই ছিল বিটিভির প্রথম লিপসিং করা গান। গান বাজবে, রেকর্ডে বাজবে, আর আমি ঠোঁটটা মিলাবো। এর আগে এইভাবে টিভিতে হতো না। আমার কথায় আব্দুল্লাহ আবু সাঈদ তাদের বললে এইভাবে করো, এই ছিল প্রথম। এরপর তো শুরুই হয়ে গেল। এর আগে ছিল ডাইরেক্ট রেকর্ডিং, ওটা চলতো। এখন এমন একটা মাদেনা পরে আসলো মামুনিয়া, এটা আমি ওই ধরলাম নূর হুদা সাহেবকে, লাকিকে বসালাম, ভাই চলো আমরা একটা বাচ্চাদের গান করি। বাচ্চাদের গানের প্রতি এইটা কেন আপনার মাথায় আসে? হ্যাঁ, প্রবল আকর্ষণ ছিল আমার। কেন জানি মনে হতো যে যে জিনিসটা বাচ্চারা পছন্দ করে সেই জিনিসটাই মানুষের পছন্দ করতে বাধ্য হবে। তো ওদের দিকে তাকানো, স্প্যানিশ ভাষা থেকে আমি মামুনের শব্দটা নিলাম, বললাম এটা তোমরা অ্যাড করবা, এটা দিয়ে গানটা বানাও। আচ্ছা, 3-4 দিন পরে গানটা রেডি হলো, এই নুরুল হুদা সাহেবের লেখা। গানটা যখন যায়, জনপ্রিয়তা তার জায়গায় চলেই গেল, কিন্তু দেখা গেল বাচ্চারা আর কি নাচানাচি করবে, বাচ্চার বাবা মা এই নাচানাচি শুরু করে দিল। এই বাংলা গানে তখন শুরু হলো নৃত্যের ছন্দের খেলা। এটা শোতে বলেন, আনন্দ বলেন, বিভিন্ন অনুষ্ঠানে বলেন, মানুষের ভিতরে কাজ করলো। গানের বয়স হয়ে গেছে প্রায় 50, কিন্তু এখনও 50 বছর পরে একই শিল্পী যখন স্টেজে গানটার অনুরোধের বিড়ম্বনায় গাইতে হয়, বিড়ম্বনা বলবো না, অনুরোধের সুখে গানটা গাইতে হয়, এটাতে বড় আর কি পাওয়ার আছে বলেন? বড় বড় পুরস্কার পাওয়াতে এই পুরস্কারের পরে কিছু আছে? মানুষ আমার কীর্তি শুনতে চায়, এটাই তো বড় জিনিস। সেই মামুনিয়া এমন একটা মাদেনা, আগে যদি জানতাম গাইতে হবে। তো ওই যে 50 বছরের কথা বলছিলেন, সেখান থেকে আরেকটা ঘটনা, মা, মেয়ে এবং নাতনি। প্রথম আজকে থেকে 30-35 বছরের প্রথম যখন এটা ভিডিও হয়, তখন মেয়ে ছিল, একই গান। এই মেয়ের বয়স 15 বছর পরে যখন বিয়ে হলো, তার যখন বাচ্চা হয়, ওই বাচ্চাকে নিয়ে আসলো 4-5 বছরে, ওই মেয়ে আসলো গার্জেন হিসেবে। তারপরে সেই মেয়ে যখন আবার বড় হয়, এগুলো করতে 50 বছর লাগলো, বড় হয়, এই এই পারফর্মার হয়ে আসলো দাদি হয়ে, তার মা আসলো। এটা কি ভাবতেও তো অবাক লাগে, একটা জেনারেশন কীভাবে সিনিয়র একটা গান দিয়ে। এটা তো খুব কম মানুষের ভাগ্যে জুটে। নিঃসন্দেহে। আর এই গানটা আপনি 5 বার রিমেক করেছেন। 5 বার। অরিজিনাল ভার্সনটা কি আমরা আছে। আচ্ছা, কোথায়? অরিজিনাল কোনো তখন তো ওইভাবে ভিডিও হতো না, একটা পাওয়া যেতে পারে, বিটিভির আর্কাইভে পাওয়া যেতে পারে যদি থাকে, এই 76 সনের। ওকে। আর স্মৃতির সেই পটে এই গানটার স্টোরিটা আমি আসলে জানি না। হ্যাঁ, ওটাও সেই সময়কার। এটা এটা গাইলাম, এটাও সের এমন একটা মাদেনা, নাসির আহমেদ অপুর লেখা, ওটাও ওর সুর। এটাও বাংলাদেশ টিভিতে তখন আনন্দ মেলা হতো, আচ্ছা, তারই একটা অনুষ্ঠানে এই গানটা ছিল। এটা রাজ্জাক সাহেবের খুব প্রিয় গান ছিল, নায়কের রাজ্জাক। আচ্ছা। উনি ওনার বাসায় প্রতি শনিবার অনুষ্ঠান হতো, আমাদের উনি নিয়ে যেত, ওনার বাসায় অনুষ্ঠান করতো, তার ব্যক্তিগত কোনো অনুষ্ঠান না থাকলে। এবং এই সব গান শুধু উনি যে কী পরিমাণ ভালোবাসতো এই ফিরোজ শাহী আমাদের এই গ্রুপটাকে, এবং প্রতি শনিবার উনি নিয়ে যেতই, খাওয়া দাওয়া করার গান শোনাও। ফিরোজ শাহের মৃত্যুটা বেশ অদ্ভুত। হ্যাঁ,
আমি ওই দিনও ছিল না, আমার প্রিয় মানুষগুলোর একটা মৃত্যুতে আমি কাছে ছিলাম না। আচ্ছা, আমি তখন ছিলাম টাঙ্গাইল, উনি স্টেজে মারা গেছেন? স্টেজের থেকে নেমে আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পরে ওই লাস্ট গানটা 1 সেকেন্ডের নাই ভরসা, স্টেজে না গান টান করে নামার পরে এসে যখন বসে, তারপরে 16 ডিসেম্বর। তো ফেরদৌস ভাই, আমি ভীষণ ঋদ্ধ হলাম আজকে, মানে যেটা বলেছিলাম যে আমাদের বটবৃক্ষ, তো সেটার ছায়া তো সবসময় আনন্দদায়ক বা প্রশান্তির। তো আমি নানামুখী পাগলামির মধ্য দিয়ে জীবনে চলেছি। তো আমাদের একটা প্রকাশনা সংস্থা রয়েছে, ছাপাখানার ভূত, এটা হচ্ছে তার লোগো। তো এখান থেকে এরকম আপনাদের মতো যারা ঋদ্ধ নন্দিত শিল্পী, তাদের নিয়ে বেশ কয়েকটা বই হয়েছে। একটা বইয়ের নাম হচ্ছে পূর্ণচন্দ্র ধাম। এটা হচ্ছে পূর্ণদাস বাউল, যিনি, তার জীবনের পরিভ্রমণ নিয়ে এই বইটা আমি করেছি। তো এটা আমি আপনাকে উপহার হিসেবে দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এটুকু বলবো এই বইটা সম্পর্কে, এটি শুধু বই না, আমার জন্য একটি জ্ঞানের স্পৃহা। এটা পড়লে হয়তো বাকি জীবনটুকু স্রষ্টা যে কদিন রেখেছেন, হয়তো আরও কিছু অভিজ্ঞতা হবে, হয়তো কাজে লাগবে। ধন্যবাদ, ধন্যবাদ সাজ্জাদ। ধন্যবাদ ফেরদৌস ভাই। যে মানুষ গান গেয়েছেন, এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, সেই মানুষের প্রতি শ্রদ্ধা, সেই মানুষের প্রতি ভালোবাসা, সেই মানুষের প্রতি মুগ্ধতা আসলে এক জীবনে শেষ হওয়ার না। ফেরদৌস ওয়াহিদ আমাদের মানুষ, ফেরদৌস ওয়াহিদ আমার প্রাণের মানুষ। আমার ধারণা আজকে যে গল্প, ঘটনা, নানান কিছু আমরা জানতে পারলাম, তার মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে, মাকে খুঁজে পাওয়া যাবে। তো দর্শক, আপনাদের কাছে অনুরোধ যে এই অনুষ্ঠান বা যাই বলি, আমাদের এই আয়োজন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক, শেয়ার, এগুলি তো আসলে এখনকার পৃথিবীর একটা পার্ট, এগুলি মেনে নিতেই হবে। কিন্তু আমরা চাই, সেই যে বললাম যে নস্টালজিয়া, সেই নস্টালজিয়াকে ধরেই সামনে এগিয়ে যেতে। সবার জন্য শুভকামনা।